তাহলে আমরা শুভ সন্ধ্যা। দ্য আর্থডে নেটওয়ার্ক ও বিচিত্র পাঠশালার যৌথ উদ্যোগে জলবায়ু রূপরেখার 3 দিন ব্যাপী কর্মশালার আজকে প্রথম দিন। সকল সুধীবৃন্দকে জানাই আন্তরিক স্বাগত। শুভ সন্ধ্যা। আর্থডে নেটওয়ার্ক ও বিচিত্র পাঠশালার যৌথ উদ্যোগে জলবায়ুর রূপরেখা কর্মশালার আজ প্রথম দিন। উপস্থিত সকল সুধীবৃন্দকে জানাই আন্তরিক স্বাগত। আমরা আজ এমন এক কালের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যখন বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি শব্দবন্ধগুলো বইয়ের পাতার বাইরে এসে আমাদের সমাজ, আমাদের জীবনকে সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই অঙ্গীকার কতটা রাখতে পারবো, কতটা সফল হব, সেই মূল্যায়নের মুখে কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি। আমরা আশা রাখবো এই 3 দিন ব্যাপী কর্মশালার শেষে প্রত্যেক যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে গিয়ে আমরা এই প্রজন্মের ছাত্রছাত্রীদের সঙ্গে বসুন্ধরাকে তাদের বাসযোগ্য করে রাখার প্রচেষ্টায় ব্রতী হব। আমাদের আজকের প্রথম বক্তা ডক্টর অন্বেষা ভট্টাচার্য। তিনি প্রাকৃতিক দুর্যোগের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে বিশেষজ্ঞ। ট্রপিক্যাল সাইক্লোনের ঝুঁকির অনুকরণে গাণিতিক বিশ্লেষণের জন্য কম্পিউটার মডেল প্রস্তুত করা তার প্রধান কাজ। তাছাড়াও তিনি নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা ও বিজ্ঞান মনস্কতা প্রসারে সদা আগ্রহী। আমি অনুরোধ করব অন্বেষা নিজেকে আনমিউট করে তার উপস্থাপনা শুরু করুন। আপনি আপনার উপস্থাপনা শুরু করুন। অন্বেষা, প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম। উপস্থিত সবাইকে আমার নমস্কার এবং বিচিত্র পাঠশালাকে অনেক ধন্যবাদ এই মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার স্ক্রিন শেয়ারিং শুরু করছি, একটু কাইন্ডলি যদি কেউ কনফার্ম করেন স্ক্রিনটা দেখতে পেলে। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। আপনাদের স্ক্রিনে এখন একটা ছবি ফুটে উঠেছে। এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, কি রিয়াকশন, সেটা যদি একটু চ্যাটে আপনারা খুব সংক্ষেপে লেখেন। বা যদি মনে করেন আনমিউট করে এক লাইনেও আপনারা বলতে পারেন যে এই ছবিটা দেখে আপনাদের কি মনে হয়, এটা কিসের ছবি বা কি রিয়াকশন হচ্ছে ছবিটা দেখে। হ্যালো, বলুন প্লিজ। মানে একদিকে নীল আকাশ আর একদিকে জ্বলছে পৃথিবী, আর একদিকে শান্ত। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমার আমার আপনি স্ক্রিন শেয়ারিং এর ছবিটা বলছেন তো? কারণ আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটাও খানিকটা এক। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের ছবিটাও তাই। হ্যাঁ, কিছুটা একদিকে ধূসর আর একদিকে শান্ত পৃথিবী। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর চ্যাটেও কিছু কমেন্টস এসেছে, উষ্ণায়নের পথে কোল্ড থেকে হট হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ছবিটা এখন খুব বিখ্যাত ছবি। 2018 সালে এড হকিন্স উনি বানিয়েছিলেন, ওয়ার্মিং স্ট্রাইপস নাম এই ছবিটার। এটা বেসিক্যালি দেখাচ্ছে গত শতাব্দীতে আমাদের প্রত্যেক বছরের টেম্পারেচারটা 1770 থেকে 2000 সালের অ্যাভারেজের থেকে কতটা বেশি বা কম ছিল। এবং যেটা দেখা যাচ্ছে আমাদের এই রিসেন্ট ইয়ার গুলো কিন্তু প্রত্যেকটাই একের পরে আরো গরম বছর আমরা দেখছি। এই ছবিটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে এই সেশনের ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, তার আজকের স্টেটাস কি এবং আমরা ভবিষ্যতে তার ডিরেকশন কি এক্সপেক্ট করছি। এই আলোচনায় যাওয়ার আগে আমি একটু ব্রিফলি ওয়েদার আর ক্লাইমেট তার ডিফারেন্সটা একটু বলতে চাই। ওয়েদার বা আজকের আবহাওয়া, সেটা আজকে এই স্থানের, মানে বাইরে
রোদ আছে কিনা, মেঘলা কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, ঝড় হচ্ছে কিনা, সেটা হচ্ছে আজকের আবহাওয়া বা ওয়েদার। আমরা যদি গুগলে হোয়াট ইজ দ্য ওয়েদার অফ কলকাতা বা চেন্নাই এর ওয়েদার সার্চ করি, আমরা খানিকটা এই টাইপের একটা গ্রাফ দেখতে পাবো। তাহলে দেখতে পাচ্ছি যে ওয়েদারটা কিন্তু আজকে 26 তারিখ, কালকে 27 তারিখ, তার মধ্যে ওয়েদারের একটা ডিফারেন্স রয়েছে। আর এক দিনের মধ্যেও কিন্তু সন্ধ্যে 7টার সময় যা ওয়েদার, ভোর 4টের সময় কিন্তু সেম ওয়েদার নয়। কেউ বোধহয় একটু আনমিউটেড আছেন, যদি দয়া করে একটু মিউট করে নেন তাহলে খুব ভালো হয়। আবার যদি আমরা চেন্নাইয়ের সঙ্গে কলকাতার কম্প্যারিজন করি, তাহলে দেখা যাবে যে ওয়েদারটা কিন্তু লোকেশন টু লোকেশনও ডিফার করছে। ওয়েদার তো বুঝলাম, এবারে জলবায়ু বা ক্লাইমেট বলতে আমরা কি বলছি? জলবায়ু বা ক্লাইমেট, সেটা একটা স্থানের জলবায়ু বা ক্লাইমেট, সেটা সেই জায়গার ওয়েদার বা আবহাওয়ার লং টার্ম অ্যাভারেজ। টিপিক্যালি আমরা 30 বছরের অ্যাভারেজ নিই, এবং সেটা কোন স্কেলে অ্যাভারেজটা নেওয়া হবে সেটা ডিপেন্ড করছে আমাদের ইন্টারেস্টের উপর। ফর এক্সাম্পল, আমরা কলকাতার অ্যাভারেজ ক্লাইমেট যদি দেখি, সেটা আমরা সারা বছরের অ্যাভারেজ নিতে পারি। আবার যদি আমরা এপ্রিলের ক্লাইমেট দেখতে চাই, তাহলে আমরা বিভিন্ন 30 বছর ধরে এপ্রিল মাসের আমরা অ্যাভারেজ নিতে পারি। সিমিলারলি আমি এখানে চেন্নাইয়ের ক্লাইমেটটা দেখেছি, সুতরাং ক্লাইমেটটাও কিন্তু ভেরি করবে আমি কোন স্কেলে অ্যাভারেজটা নিচ্ছি তার উপরে। এবারে আমরা চলে আসি যে এই একটা স্টেটমেন্ট, যেটা প্রখ্যাত মার্কিন লেখক মার্ক টুয়েন বলেছিলেন, যে ক্লাইমেট ইজ হোয়াট উই এক্সপেক্ট, ওয়েদার ইজ হোয়াট উই গেট। এই কথাটা আমরা মনে রাখলে কিন্তু খুব সহজেই ক্লাইমেট আর ওয়েদার, জলবায়ু আর আবহাওয়ার আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। এবারে আমরা চলে আসি আজকের মূল বক্তব্যে, যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন একটু মিউট করে রাখেন তাহলে খুব ভালো হয়। এখানে আমি এই গ্রাফটাতে যাওয়ার আগে একটু আমরা এই কলকাতার এই গ্রাফটার দিকে একটু নজর রাখি। আমরা ধরে নিচ্ছি এপ্রিলের অ্যাভারেজ টেম্পারেচার 36 ডিগ্রি, আর এপ্রিলে হাইয়েস্ট ধরে নিচ্ছি 43, আর লোয়েস্ট হচ্ছে 18। তো এই এক্সাম্পলে নেওয়া যাক যে আমাদের অ্যাভারেজ ক্লাইমেট, কলকাতার অ্যাভারেজ টেম্পারেচার এপ্রিল মাসে 36, আমি লোয়েস্টে যাচ্ছি না, কমের দিকে একটা 18, আমি এই অ্যাক্সেসে 18 আমি একটা দাগ কেটেছি, আর একটা 43 একটা দাগ কেটেছি, আর আমাদের ওয়াই অ্যাক্সেসে আছে হচ্ছে প্রবাবিলিটি। তার মানে আমি যদি 100টা এপ্রিলের দিন দেখি, আমার সব থেকে বেশি চান্স পাওয়ার 36 ডিগ্রি, সেটা হচ্ছে এ সব থেকে বেশি পাওয়ার চান্স। তার থেকে কিছুটা কম বি, আর কিছুটা কম হচ্ছে সি। এবার সে বিটা কম না সিটা কম, বি হচ্ছে 18 ডিগ্রি হওয়ার চান্স, আর সি হচ্ছে 43 ডিগ্রি হওয়ার চান্স। দুটোরই চান্স রয়েছে, কোনটা কম কোনটা বেশি ডিপেন্ড করবে সেখানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা কিরকম তার উপরে। এটা ধরা যাক আমাদের কারেন্ট ক্লাইমেট। এবারে যদি ক্লাইমেট চেঞ্জ হয়, ক্লাইমেটটা আমরা বললাম সেখানকার আবহাওয়ার অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ যে ভ্যালুটা, এখানে যে অ্যাভারেজ যে ভ্যালুটা ছিল, সেই অ্যাভারেজ ভ্যালুটা গেল চেঞ্জ হয়ে। তাহলে আগে যেটা 36 ডিগ্রি আমাদের অ্যাভারেজ ভ্যালু ছিল, সেটা হয়তো এখন 38 ডিগ্রি হয়ে গেল। খুব হাইপোথেটিক্যালি বলছি, হয়তো সেটা 38 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখন 38 ডিগ্রি পাওয়ার চান্স আমাদের সব থেকে বেশি, আর 43 ডিগ্রি পাওয়ার চান্স আগে আমার যেটা এই সি এখানে ছিল, সেটা কিন্তু এখন অনেকটা বেড়ে গেল। 18 ডিগ্রি পাওয়ার চান্স আগে আমার যতটা ছিল, এখন কিন্তু অনেকটা কমে গেল। তার মানে এটা কখনোই নয় যে আজকে আমার উষ্ণায়নের জন্য এপ্রিল মাসের কোনো একটা দিনে আমরা 18 ডিগ্রি পাবোই না, বা পুরোনো ক্লাইমেটে এপ্রিল মাসের কোনো একটা দিন আমরা 43 ডিগ্রি কোনোদিনই পাইনি। এটা প্রবাবিলিটিটা কোনটার বাড়ছে কোনটার কমছে, অ্যাভারেজ শিফট। আচ্ছা, তাহলে আমরা এবারে একটু চলে আসি এইটা বোঝার জন্য যে ক্লাইমেটের মধ্যেও কিন্তু ভেরিয়েশন রয়েছে। আজকের 2023-এর এপ্রিল আর 2022-এর এপ্রিলও কিন্তু এক না।
এই ভেরিয়েশনটাকে আমরা বলি ক্লাইমেট ভেরিয়েবিলিটি, আর লং টার্ম চেঞ্জটাকে আমরা বলি ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট ভেরিয়েবিলিটির অনেক কারণ রয়েছে। আমাদের অ্যাটমসফেরিক সার্কুলেশন, আমাদের সমুদ্রের সার্কুলেশন, তার মধ্যে একটা প্রিডমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে এল নিনো লা নিনা, যেটা নিয়ে আমরা অনেক সময় মিডিয়াতে নানা রকম কথাবার্তা শুনি। তো এই এল নিনো লা নিনা এই জাতীয় আলোচনা আপনারা আপনাদের স্টুডেন্টদের সঙ্গে করতে পারেন। আজকে এই আলোচনায় এই লিমিটেড টাইমের মধ্যে আমি সেই ডিটেলে আর যাচ্ছি না। এবারে এখানে আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি, সেটা 17শো শতাব্দীতে ইংল্যান্ডের একজন ইংরেজ সাহেব তিনি এঁকেছিলেন। এখানে ইংল্যান্ডের থেমস নদীটা জমে গেছে। থেমস নদী আমাদের গঙ্গার মতন, কখনোই আমরা তো আমাদের জীবদশায় করে জমে যাওয়া থেমস নদী দেখিনি, কিন্তু এই সময় সোলার অ্যাক্টিভিটির আউটপুট কমে গেছিল, সে কারণে একটা লিটল আইস এজ হয়েছিল, যে কারণে থেমস নদী জমে গেছিল। সুতরাং এবারে আমাদের প্রশ্ন হতেই পারে যে ক্লাইমেট চেঞ্জ বা এই জলবায়ু পরিবর্তনটা কি একটা নতুন টপিক? নিশ্চয়ই সে নতুন টপিক নয়। সে বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে পৃথিবীর জন্ম হবার সময় থেকে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং তার নানা রকম কারণ আছে। তার ন্যাচারাল ফোর্সিংস রয়েছে, যে সূর্যর কতটা আউটপুট আসবে, আমাদের ভলকানিক ইরাপশনস, আবার তার কিছু আমাদের হিউম্যান ইনডিউসড অ্যাক্টিভিটির জন্য কিছু ক্লাইমেট চেঞ্জ হয়, যেটাকে আমরা অ্যানথ্রোপোজেনিক ফোর্সিং বলি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা হঠাৎ করে আজকে এত বেশি কনসার্ন কেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে? তার কারণ হচ্ছে যে যদি আমরা আমাদের রিসেন্ট পাস্টের ক্লাইমেট টেম্পারেচার দেখি, এই যে লাল যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে, আমরা যখন কম্পিউটার মডেলে সেটাকে সিমুলেট করার চেষ্টা করি, তখন যদি শুধু আমরা ন্যাচারাল ফোর্সিং নিতাম, যেটা আমাদের তাতে কোনো হাত নেই, তাহলে কিন্তু আজকের টেম্পারেচারটা এই নীল লাইনের মতো হতো। তখনই আমরা আজকের টেম্পারেচারটা এক্সপ্লেন করতে পারি, যখন শুধু আমরা ন্যাচারাল ফ্যাক্টর না, আমরা আমাদের হিউম্যান, এটা আমাদের ভীষণভাবে কনসার্নের ব্যাপার, যে এই যে রিসেন্ট হিস্ট্রিতে যে র্যাপিড রাইজ, সেটা কিন্তু আনপ্রেসিডেন্টেড, এবং সেটা পুরোপুরি হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ। এই বিষয়ে কিন্তু আজকে বিভিন্ন সায়েন্স একমত। আরেকটা কারণে এই 2020, 2021, 2022-এ এই টপিকটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, কারণ আমাদের 2015 সালে প্যারিস এগ্রিমেন্টে ঠিক হয়েছিল যে আমরা এই শতাব্দীতে চেষ্টা করব যে আমাদের এই 1950 এর বেস লাইনটা, যেটাকে আমরা প্রি ইন্ডাস্ট্রিয়াল এজ বলি, সেই বেস লাইনের উপরে আমরা 2 ডিগ্রি বেশি উঠবো না। আইডিয়ালি 1.5 ডিগ্রি টেম্পারেচারের, গ্লোবাল টেম্পারেচার চেঞ্জের মধ্যে আমরা আটকে রাখবো। কিন্তু তার জন্য যা এমিশন মিট করতে হবে, এখন সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমাগত একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। সেই কারণে মানে গ্লোবালি ভীষণভাবে সায়েন্টিস্টরা চিন্তিত, ইকোনমিস্টরা চিন্তিত, সোশ্যাল রিফর্মাররা চিন্তিত, এবং সেই কারণে আজকেও আমরা এই যে এই মঞ্চে আলোচনা করছি, তাও একটা বিশাল কারণ। এবারে এই যে বেস লাইনের ওপরে টেম্পারেচার রাইজের কথা বলছি, সেটা কিন্তু শুধু টেম্পারেচার নয়, তার নানা প্যারামিটারে তার ইম্প্যাক্ট রয়েছে। টেম্পারেচার একটা ফ্যাক্টর, আবার খরা কতটা হবে, বৃষ্টি কতটা পড়বে, আমাদের ঘূর্ণিঝড় কত পাওয়ারফুল হবে, সমস্ত কিছু কিন্তু আমাদের গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার কতটা বাড়ছে সেই অনুযায়ী সেগুলো চেঞ্জ হবে। শুনে হয়তো মনে হচ্ছে আচ্ছা আজকে তো আমরা অলরেডি ওই প্রি ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের থেকে 1.1 ডিগ্রি বেশিতে রয়েছি, তো আর 0.4 ডিগ্রি বাড়লে কি হবে? কিন্তু দেখা যাচ্ছে তাতে কিন্তু খরা, বন্যা সবকিছুর অনেকটাই রিস্ক বেড়ে যাবে। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, এই রিস্ক গুলো কোনোটাই কিন্তু আইসোলেটেড রিস্ক নয়। এখানে যে ফ্লোচার্টটা আমি দেখাচ্ছি, সেটা আমাদের খরা বা এই বছর যে আমরা হিট ওয়েভ অনুভব করলাম, সেই হিট ওয়েভের। যদি এইরকম সাপোজ হিট ওয়েভ হচ্ছে, সেটা যে শুধু কয়েকদিন আমাদের ভীষণ গরম লাগলো তা কিন্তু নয়, সেটা আমাদের কতটা ফসল ফলবে, ফুড ইল্ড,
সেটাকে ইম্প্যাক্ট করবে, কিরকম কিরকম ডিজিজ আসবে সেটাকে ইম্প্যাক্ট করবে, ফুড ইল্ড ইম্প্যাক্ট করলে তার আবার প্রভাব পড়বে তার দাম, প্রত্যেকটি খাদ্যর দাম কত তার উপরে। সুতরাং প্রান্তিক মানুষের সেই খাদ্য অ্যাক্সেস করার চান্স কমে যাবে, সেটাতে আবার তাদের ম্যালনিউট্রিশনের চান্স বেড়ে যাবে, সেটা আবার ইনফেকশাস ডিজিজকে ইম্প্যাক্ট করবে। এইভাবে জিনিসটা ভীষণভাবে একটা সাইক্লিক্যালি চলে এবং নিজেকে একে অপরকে ফিডব্যাক করতে থাকে। এই হিটওয়েভ, খরার মতন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, এগুলিও কিন্তু একটা ফিডব্যাক লুপের মধ্যে আসে। ফর এক্সাম্পল, ধরুন একটা সাইক্লোন এসেছে, সেটা যেমন আমাদের আমফান 2020 আমফানের যদি এক্সাম্পল ধরে নিই, সেটা কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম, আমাদের ম্যানুফ্যাকচারিং সমস্ত কিছু ইম্প্যাক্ট করবে। অ্যাজ আ রেজাল্ট আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটও তার ইম্প্যাক্ট করবে, এবং সেই ফাইন্যান্সিয়াল মার্কেট যেই আমাদের ক্ষমতা কমে যাবে, দেশের যেই ফাইন্যান্সিয়াল মার্কেট ক্র্যাশ করবে বা তার একটা নেগেটিভ ট্রেন্ড আসবে, সেটা কিন্তু আবার ফিডব্যাকে সমস্ত বিভিন্ন স্তরে তার ইম্প্যাক্ট ফেলবে। তার মানে ক্লাইমেট চেঞ্জ কিন্তু শুধু আমাদের বিজ্ঞানের পয়েন্ট অফ ভিউ থেকে নয়, ইকোনমিক্স, ফাইন্যান্স, গভর্নেন্স সমস্ত টপিকে তার রিসার্চ চলছে। আমরা এই ছবিটা থেকে আমাদের ডিসকাশন আজকে শুরু করেছিলাম। এই ছবিটা গ্লোবাল টেম্পারেচার প্যাটার্ন। আমরা যখন লোকাল দেখছি, যেমন এখানে আমি দেখিয়েছি এশিয়া মহাদেশ, এখানে দেখেছি সৌদি আরেবিয়া আর মিডল ইস্ট, আর এখানে দেখেছি ইউএস এর একটা স্টেট আলাস্কা। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ট্রেন্ড দেখতে পাই, হয়তো সেই ট্রেন্ডটা একটু আলাদা। তার মানে যদিও আমরা গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ বলি, তার এক্সপ্রেশনটা কিন্তু রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে। ফর এক্সাম্পল, গ্লোবাল ওয়ার্মিং এর মেইন এফেক্ট ইন্ডিয়াতে হবে হিট ওয়েভ আর অতি ভারী বর্ষণে, কিন্তু এশিয়ারই আরেকটা দেশ ইন্দোনেশিয়া, সেখানে কিন্তু হয়তো সব থেকে বেশি ইম্প্যাক্ট হবে সি লেভেল রাইজের। শুধু প্রাকৃতিক দুর্যোগ না, আমাদের অসুখ বিসুখের প্যাটার্নও ক্লাইমেট চেঞ্জের সঙ্গে চেঞ্জ হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভীষণভাবে ম্যালেরিয়া প্রত্যেক বছর একটা খুব বড় টপিক ছিল। আস্তে আস্তে কিন্তু ম্যালেরিয়ার টপিকটা অনেক কমে গেছে। এখন কিন্তু আমরা মিডিয়াতে প্রত্যেক বছর ডেঙ্গু নিয়ে অনেক বেশি আলোচনা শুনতে পাই। সেটাও কিন্তু ক্লাইমেট সুইটেবিলিটির একটা ইম্প্যাক্ট রয়েছে। ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে ম্যালেরিয়ার মশার হ্যাবিট্যাট ইস্টার্ন ইন্ডিয়াতে তার হ্যাবিটাবিলিটি কমে যাচ্ছে। সাউথ চায়না, ইস্টার্ন চায়নাতে ম্যালেরিয়ার মশার হ্যাবিটাবিলিটি বাড়ছে, ওয়েরাজ আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে এবং বাংলাদেশে ডেঙ্গু মশার হ্যাবিটাবিলিটি বেড়ে যাচ্ছে। সুতরাং যদিও আমাদের গ্লোবাল স্তরে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা করছি, আমাদের তার এক্সপ্রেশন, আমাদের লোকাল রিজিয়নে তার এক্সপ্রেশন কি সেটা জানা, সেটা আলোচনা করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অন্বেষা মিউট হয়ে গেছে তুমি। অন্বেষা আনমিউট করো নিজেকে। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা এবারে? হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই স্লাইডটা শুরু থেকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা এই ছবিটা দিয়ে শুরু করেছিলাম আমাদের আজকের বক্তব্য। তো সেই ছবিটা আমি একটু ডান দিকে এখন এক্সটেন্ড করে আপনাদের দেখাচ্ছি। 2020 পরে আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যতে আমরা কি এক্সপেক্ট করছি, এবং তার নানা রকম পাথ রয়েছে। আমরা কিভাবে আমাদের গভর্নমেন্ট, আমাদের পলিসি কিভাবে ফিউচার এমিশনটা কাট ডাউন করবে, তার উপরে ডিপেন্ড করবে আমরা ফিউচারে কি পৃথিবী দেখবো। কিন্তু যেটা একটা জিনিস নোটিস করা দরকার, যে যদি আমাদের ভীষণ অপটিমিস্টিক ভাবে যদি ভেরি লো এমিশন সিনারিওতে আমরা পৌঁছাতে পারি, তাহলেও কিন্তু নিয়ার ফিউচারে আমরা এখন কারেন্ট যে ওয়েদার পাচ্ছি তার থেকে আমরা অনেক গরম ক্লাইমেট পাবো। এবং এটা এখানে আজকে আমি কেন দেখাচ্ছি, আমরা আজকে এই ওয়েবিনারে যারা উপস্থিত তারা কিন্তু সবাই এই প্রথম দুটো ক্যাটাগরি, বর্ন ইন 1950 আর বর্ন ইন 1980, এই দুটো ক্যাটাগরিতে আমরা রয়েছি। যাদের জন্য আমরা আজকে কাজ করব, যারা এই ফিউচার সিনারিওটা
ফেস করবে, তাদের কিন্তু এই পাস সিনারিওতে কোনো হাত ছিল না। সেই কারণে আমাদের যৌথভাবে এই কাজটাতে এগিয়ে যেতে হবে। ইউনাইটেড নেশনস যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ অ্যাটলিস্ট 4টে এমন গোল আছে যেগুলোতে ডিরেক্টলি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট, আমরা মানে ক্লাইমেট রেজিলিয়েন্স বিল্ডিং এর ইম্প্যাক্ট রয়েছে। তার মধ্যে একটা তো অবশ্যই রিনিউয়েবল এনার্জি, ক্লাইমেট অ্যাকশন, লাইফ বিলো ওয়াটার আর লাইফ অন ল্যান্ড। অবশ্যই অন্যান্য যে গোলগুলো সেগুলো ক্লাইমেট রেজিলিয়েন্স কে হেল্প করছে, কিন্তু এই 4টে একদম ডিরেক্টলি তার ইম্প্যাক্ট করছে। সেখানে আমি কয়েকটা এক্সাম্পল দেখাই যে আমাদের বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন শহর নানা রকম মেজার্স নিচ্ছে তাদের লোকাল রিস্কের ওপর ডিপেন্ড করে। যেমন চায়নার গুয়াংজোতে স্পঞ্জ সিটি ডেভেলপমেন্ট হচ্ছে, যেখানে শহরের জল ধারণের ক্ষমতা বাড়ছে, তাহলে আরবান ফ্লাডিং কমবে। আমরা একটু আগে হিট ওয়েভ নিয়ে কথা বললাম, সেই হিট ওয়েভের জন্য আমাদের আহমেদাবাদে হিট অ্যাকশন প্ল্যান হচ্ছে, যেটা খুব সামান্য, যে যখন হিট ওয়েভ অ্যালার্ট আসে তখন এই হিট অ্যালার্টের ডুজ এন্ড ডোন্টস একটা সমাজের কাছে তুলে ধরা, কিন্তু সেটা কিন্তু প্রচন্ড এফেক্টিভ, কারণ সেইটুকু অ্যাওয়ারনেসই একজন মানুষের জীবন আর মৃত্যুর পার্থক্য করে দিতে পারে। এখানে আমাদের এই মঞ্চে উপস্থিত যারা আমরা রয়েছি তাদের সব থেকে পাওয়ারফুল মেজার হবে এই 3টে, যেগুলো আমি হলুদে মার্ক করেছি এখানে। একটা হচ্ছে যে আমাদের এই যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে অ্যাওয়ারনেস রেইজিং, যে সমাজকে এবং আমাদের ছাত্রবৃন্দকে বোঝানো যে আমাদের যে ভবিষ্যৎ সেই ক্লাইমেটটা কিন্তু আমাদের ইমিডিয়েট পাস্ট ক্লাইমেটের সঙ্গে এক নয়, এবং সেই রিস্ক অ্যাসেসমেন্ট গুলো করা যে সেটা যে এক নয় তার মানে আমার যে রিজিয়ন, আমার যে সোসাইটি এবং আমার যে ইমিডিয়েট এনভায়রনমেন্ট তাতে তার কি কি ইম্প্যাক্ট হতে পারে। সুতরাং ভীষণ রিজিয়নাল অ্যানালিসিস করা, মানে টেক্সট বই থেকে বেরিয়ে এসে ওই গ্লোবাল ভিউটা থেকে বেরিয়ে এসে লোকাল অ্যাসেসমেন্টটা করা ভীষণভাবে প্রয়োজন। এবং আমরা সবাই এই ক্লাইমেট চেঞ্জে একসাথে ফেস করছি, সুতরাং শেয়ারিং অফ নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড সলিউশনস ভীষণ ইম্পর্টেন্ট। সলিউশনস বলতে মডার্ন সলিউশনস, আবার ইন্ডিজেনাস নলেজ, যেটা হয়তো আমাদের সমাজের মধ্যেই রয়েছে, সেই নলেজ অ্যাসেসমেন্টটাও ভীষণভাবে প্রয়োজন, এবং সেটা অ্যাসেসমেন্ট আর ডিসিমিনেশন শেয়ার করা। তো এইখানে এই আধ ঘন্টায় আমরা আজকে একটু সুপারফিশিয়ালি ডিসকাশন করলাম, নানা টপিকে আমরা টাচ করলাম। ইন্টারনেটে প্রচুর রিসোর্স অ্যাভেলেবল, নানা ওয়েবসাইট, দেশি বিদেশি নানা রকম ডেটা অ্যাভেলেবল। তো কয়েকটা আমি তুলে ধরছি আপনাদের জন্য, অনেকগুলোই আপনারা অলরেডি জানবেন। IPCC ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আমাদের ক্লাইমেট চেঞ্জ কাজের মানে বাইবেল বলতে পারেন। তারা 21-22 তাদের লেটেস্ট রিপোর্ট ইস্যু করেছে। এই সমস্ত লিঙ্ক আমি বিচিত্র পাঠশালার কাছে রাখা থাকবে, যদি আপনাদের মানে গুগল সার্চে আপনারা পেয়ে যাবেন, নয়তো আপনারা বিচিত্র পাঠশালার সঙ্গে যোগাযোগ করতে পারেন। IPCC একটা ইন্টারঅ্যাক্টিভ অ্যাটলাসও ইস্যু করেছে, যেখানে গেলে আপনারা ডিফারেন্ট রিজন, যেমন এখানে আমি ইন্ডিয়াতে ক্লিক করেছি, সেখানে ডিফারেন্ট সিনারিওতে বিভিন্ন প্যারামিটার কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো আপনারা স্টাডি করতে পারেন, স্টাডি করাতে পারেন স্টুডেন্টদেরকে। সিমিলারলি আরো বিভিন্ন গ্লোবাল ডেটা সেটস রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেটা বললাম যে আমাদের আজকে আমরা যারা উপস্থিত সবাই রয়েছে তাদের একটা সুপার পাওয়ার হচ্ছে আমাদের ভয়েস। সচেতনতাই আমাদের সমাধানের উৎস, এবং সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে আমাদের আগামী প্রজন্মদের সাথে এই ক্লাইমেট চেঞ্জ, নতুন যে পৃথিবী তার সঙ্গে যোঝার জন্য এবং সেই সংকটের সমাধান বার করার জন্য। আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আমি মডারেটর ম্যাডামকে স্পিকার রোল হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ। বিচিত্র পাঠশালা এবং আড্ডে নেটওয়ার্কের তরফে সাধুবাদ জানাচ্ছি অন্বেষাকে। অন্বেষা অনেক অল্প সময়ে
একটা বিশাল ব্যক্তি তুলে ধরার চেষ্টা করেছেন। হয়তো অনেকের কিছু জিজ্ঞাস্য বা কিছু জায়গা ক্লিয়ার না হতে পারে। যদি ওর কাছে কোনো প্রশ্ন থাকে আমি অন্বেষার কাছে অনুমতি চেয়ে নেব, যদি প্রশ্নগুলো বিচিত্র পাঠশালার কাছে আসে আমরা কি সেই প্রশ্ন তার কাছে পাঠাতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো আপনারা বিচিত্র পাঠশালাকে পাঠিয়ে দিলেন বা আমাদের কাউকে হোয়াটসঅ্যাপ করে দিলেন, সেটা কি আমরা করতে পারি অন্বেষা? নিশ্চয়ই। আমি আমার আমার ইমেল অ্যাড্রেস বিচিত্র পাঠশালার কাছে আছে, আমাকে যদি কোয়েশ্চেন গুলো পাঠিয়ে দেন আমি নিশ্চয়ই সেগুলো উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। অনেক অল্প সময়ের মধ্যে একটা বিশাল ব্যক্তির ধারণা আমাদের দিয়ে গেছেন, এবং অন্বেষার কথাতে যেটা বুঝলাম আমাদের হাতে সময় খুব অল্প, তাই আমরা আর সময় নষ্ট করব না। আসুন আমরা এই কর্মশালায় পরবর্তী কাজের জন্য জলবায়ুর রূপরেখায় কি কি বিষয় থাকা প্রয়োজন সে বিষয়ের আলোচনাটা সেরে নিই। আলোচনার মধ্যস্থতা করার জন্য আমি ডেকে নিচ্ছি শ্রীমতী শুভা দাস মল্লিককে। শুভা দাস মল্লিক মিডিয়া লিটারেসির একজন বিশিষ্ট অধ্যাপিকা এবং তথ্য। আপনি বোধহয় মিউট হয়ে গেছেন। ও সরি। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি, যেখানে আমরা কর্মশালার পরবর্তী কাজের জন্য জলবায়ু রূপরেখায় কি কি বিষয় থাকা প্রয়োজন সে বিষয়ে আলোচনা সেরে নেব। এই আলোচনায় মধ্যস্থতা করবেন শ্রীমতী শুভা দাস মল্লিক মহাশয়া। শুভা দাস মল্লিক মিডিয়া লিটারেসির বিশিষ্ট অধ্যাপিকা এবং তথ্যচিত্র নির্মাতা। তার বহু তথ্যচিত্র দেশে এবং বিদেশে সমাদৃত এবং নানাভাবে আন্তর্জাতিক স্তরেও পুরস্কার পেয়েছেন। তিনি বিচিত্র পাঠশালার প্রাণ স্বরূপা, আর তাঁরই চালিকা শক্তি আমাদের এই বিচিত্র পাঠশালার মোটো লার্নিং উইথ মুভিং ইমেজেস কে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে অন্তররাষ্ট্রীয় স্তরে নিয়ে গেছেন, এবং তার উদ্যমে আজকে বিচিত্র পাঠশালার নাম জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহুল পরিচিত। আমি ডেকে নেব শুভা দাস মল্লিককে, আপনি আলোচনাটাকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ শর্মিষ্ঠাদি, এবং আপনি অতিরিক্ত বেশি আমার বিষয় বললেন। আমি অত আশা করি বিচিত্র পাঠশালার পরিচিতি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক স্তরে অতটা পরিচিতিও হয়নি, কিন্তু আমাদের চেষ্টা আছে, যৌথ চেষ্টায় হয়তো আস্তে আস্তে আমাদের পরিচিতি বাড়বে। আর অন্বেষাকেও অজস্র ধন্যবাদ। খুব অল্পের মধ্যে, সত্যি অল্প সময়ের মধ্যে দ্য স্কেয়ারিনেস, মানে কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সেইটা খুব স্পষ্ট হয়ে গেল, কারণ ডেটা, গ্রাফ ইত্যাদি সমস্ত কিছুর সাহায্যে যে পরিস্থিতির যে ক্রাইসিসটা সেইটা খুব মানে ভালোভাবে ফুটে উঠেছে। এবং উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা। আপনারা যে আমাদের এই কর্মশালায় যোগদান করেছেন এবং এই জলবায়ুর রূপরেখা ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে এই অ্যাওয়ারনেসটা আনা যায় সেই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে শুরু হয়ে গেছে আমি জানি। তো এবং আমরা সকলে মিলে এখন অন্বেষার উপস্থাপনাও শুনলাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, তো এটাকে মাথায় রেখে আমাদের সিলেবাসে তো এরকম ক্লাইমেট লিটারেসি বলে কিছু তো সেভাবে নেই, কিন্তু বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, তো বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, অঙ্ক, সাহিত্য, সোশ্যাল স্টাডিজ, ইতিহাস সবকিছুই পড়ানো হয়। সবকিছুর মধ্যে কিন্তু আমরা এই ইস্যুটাকে, ক্লাইমেট চেঞ্জের ইস্যুকে নানান ভাবে আমরা নিয়ে আসতে পারি। তো সেইটা তো আমরা আস্তে আস্তে, যেমন আমাদের এই ওয়ার্কশপটা, এই কর্মশালাটাই তো সেই নিয়ে। কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা আনমিউট করেও বলতে পারেন, চ্যাটেও বলতে পারেন, যে ক্লাইমেট লিটারেসি বলতে যে এই যে জলবায়ুর রূপরেখা নিয়ে যে চর্চা বা সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সেইটার জন্য কি কি, মানে হোয়াট আর দ্য এলিমেন্টস, মানে তার মধ্যে কি কি থাকতে হবে, আপনাদের কাছ থেকেই শুনে নিই আমরা একটু। যে ক্লাইমেট লিটারেসি নিয়ে চর্চা করতে হলে
কি কি বিষয় আসবে তার মধ্যে, সেটা যেভাবেই আসুক, যে সাবজেক্টের মধ্যেই আসুক, কিন্তু কি কি বিষয় আসবে ক্লাইমেট লিটারেসির মধ্যে সেইটা একটু শুনি। আপনারা আনমিউট করেও বলতে পারেন বা এই চ্যাটেও লিখতে পারেন। কি কি বিষয় থাকতে হবে? প্রথমে কি মনে হয়, প্রথমে কি দিয়ে আমরা শুরু করতে পারি? হ্যাঁ, পলিউশন কন্ট্রোল, গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, আর নিশ্চয়ই 100 বার এই গ্লোবাল ওয়ার্মিং এর কথা, এই দুটো তো মানে আমাদের রোজকার বিয়ে, কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর কথার সূত্রে আমরা মানে আরো ফান্ডামেন্টাল লেভেলে কি কি আলোচনা করতে হবে আমাদেরকে? First thing is that environment should be the first thought. That what is the basic environment and how we should approach. হ্যাঁ, মানে আমাদের পরিবেশ বলতে কি বোঝায় সেটা। আচ্ছা, এবার বলে কি ফিজিক্যাল, মেন্টাল, রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি বলতে কি বোঝায় এবং অ্যাজ অপোজ টু ফসিল ফিউয়েল। একদম তাই, একদম ঠিক বলেছেন। আর আরো একটু আর কি কি একটু বলুন। গ্রিন হাউস এফেক্ট কি জিনিস? একদম ভেরি কারেক্ট। গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি, তার মেকানিজমটা কি, এবং গ্রিন হাউস এফেক্ট সত্যি ভালো না খারাপ, হ্যাঁ সেটাও একটা চর্চার বিষয়। বেশ, আর কি আর কি মানে খুব সিস্টেমেটিক্যালি আমরা যদি অগ্রসর হই, তাহলে starting from home energy conservation and less consumption, মানে mitigation and counter migration, একদম migration and counter migration, একদম ওকে। মানে আমাদের লাইফস্টাইল চেঞ্জ, মানে আমরা যেভাবে বাঁচি, আমাদের জীবন শৈলীর মধ্যে কি পরিবর্তন আনছে, নিড ফর এফরেস্টেশন নিশ্চয়ই। Then recycle, reuse. একদম হ্যাঁ, এবং রিসাইকেল কেন করতে হবে নিশ্চয়ই। তাই আমি বলবো যে সবচেয়ে প্রথমে অনুগ্রহ করে কি হলো সাস্টেনেবল মেইনটেনেন্স, ওই যে সাস্টেনেবিলিটি, এই যে 17টা গোল ইউনাইটেড নেশনস দিয়েছে সাস্টেনেবিলিটি, সেই সাস্টেনেবিলিটি জিনিসটা কি এবং আমাদের সাস্টেনেবিলিটিটা কেন আজকে সংকটের মুখোমুখি, সেটা নিশ্চয়ই আলোচনার বিষয়। প্রথমে আমাদের যেটা করতে হবে, যেটা দিয়ে অন্বেষা তার আলোচনা উপস্থাপনা শুরু করলো, যে সেটা হচ্ছে যে ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে কি তফাৎ। হ্যাঁ, এবং একটা জায়গাকার ওয়েদার, অন্বেষা যেটা বললো যে এই যে ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে, যে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে, তার প্রতিফলন কিন্তু এক একটা জায়গায় এক এক রকম ভাবে হচ্ছে। হ্যাঁ, এবং সুতরাং আমাদের লোকাল লেভেলে সমস্যাটাকে বুঝতে হবে এবং লোকাল লেভেলে আমরা কি করতে পারি সেইটার একটা স্পষ্ট ধারণা হতে হবে। সেই জন্য ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে কি তফাৎ, সেই ধারণাটাকে প্রথমে স্পষ্ট করতে হবে। এবং সেটা স্পষ্ট করতে গিয়ে যে একটা দিনের বা একটা মুহূর্তের ওয়েদার কি কি দিয়ে ডিফাইন করা যায়, যে টেম্পারেচার কত, আর বাতাসে আর্দ্রতা কত, উইন্ড ভেলোসিটি কিরকম, তারপরে কি বলে ওটাকে রেইনফল কিরকম। হ্যাঁ, এইগুলো হচ্ছে ওয়েদারের মার্কেট। তো ডে টু ডে যেগুলো ভ্যারি করে, একটা দিনের মধ্যেও ভ্যারি করছে এবং জোন টু জোন তো ভ্যারি করছেই। তো সেইগুলোকে কি করে মাপা যায়, সেই বিয়েতে কি সেটা ধারণাটা স্পষ্ট করতে হবে। আচ্ছা, তারপরে এই ওয়েদারের থেকে ক্লাইমেট, হ্যাঁ এক একটা জায়গাকার ক্লাইমেট, সেগুলো যে খুব ফান্ডামেন্টাল জিনিস আর কি, সেগুলোর বিষয়ে একটা ক্ল্যারিটি আনতে হবে। তারপরে যেটা বললেন আপনারা, যেটা বললেন যে গ্লোবাল ওয়ার্মিং এবং তার জন্য যে এই গ্লোবাল ওয়ার্মিংটা কি জিনিস, তারপরে গ্রিন হাউস এফেক্টটা কি জিনিস, সেখানেও একটা বিজ্ঞানের ব্যাপার আছে, সেটা আনতে হবে। এবং সেটার আলোচনা করতে গিয়ে যে ন্যাচারালি কনস্টিটিউশন অফ দ্য অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ারে কি কি আছে, কি কি গ্যাস আছে সেটা, এবং সেই গ্যাসগুলো মানে তার যে পার্সেন্টেজ, সেটা কতটা স্টেডি এবং কতটা ওঠানামা করছে, সেই মানে কোন গ্যাসের পার্সেন্টেজটা বাড়ছে, এই যে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজটা বাড়ছে, ঠিক আছে। তো সেইটার একটা স্ট্যাটিস্টিক্যাল আছে, আর অন্বেষা দেখিয়ে দিল যে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ কিভাবে বাড়ছে, তারও ডেটা ইন্টারনেটে অ্যাভেলেবল, সেটাকে ডাউনলোড করা যায়।
আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজটা বাড়ছে, তো তার থেকে মানে আমরা আসবে যে কার্বন, আমরা সবাই আমাদের সমস্ত প্রাণীর মধ্যে যে একটা কমন উপাদান সেটা হচ্ছে কার্বন, ঠিক আছে? অক্সিজেন নাইট্রোজেন তো আছে, কিন্তু সেগুলো অত আমাদের মাথা ব্যথার চিন্তার বিষয় নেই। কার্বনটা হচ্ছে একটা চিন্তার বিষয়। আমরা বলছি যে কার্বন হচ্ছে একটা নষ্টের গোড়া যত, হ্যাঁ। তো সুতরাং এই কার্বন জিনিসটা কি, কার্বন জিনিসটা কোথা থেকে আসছে, এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল এজের পর থেকে যে কার্বন ডাই অক্সাইডের এটা বাড়ছে সেটা কেন, এই সেই কার্বনের উৎসটা কি, কার্বন সাইকেল, এই যেভাবে গ্লোবাল গ্রিন হাউস এফেক্টের মেকানিজমটা যেরকম খুব প্রয়োজনীয় সকলের বোঝা, তো সেই রকমই কার্বন সাইকেলটা কি জিনিস সেইটা বোঝাও সকলের খুব প্রয়োজন। এবং সেখানে এই যে কার্বন সাইকেলে যে মানে এখন এই ইন্ডাস্ট্রিয়াল এজের পরে আস্তে আস্তে যে কার্বন সাইকেলটা, চিরাচরিত কার্বন সাইকেলটার মধ্যে একটা কোনোভাবে ডিসরাপশন আসছে, যে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ আস্তে আস্তে আমাদের পরিবেশে একটু একটু করে বাড়ছে। তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজটা কি কমানো যায় না? ঠিক আছে, ইন্ডাস্ট্রি আমাদের দরকার, ইন্ডাস্ট্রি থেকে ফুয়েল ইয়ে করে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, অটোমোবাইলের বেশি অটোমোবাইল ব্যবহারের জন্য কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, সুতরাং কিন্তু সেটাকে কি কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজকে কমানো যায় না? এবং তার একমাত্র কারণ হচ্ছে গাছ, মানে একমাত্র মানে এজেন্ট হচ্ছে গাছ, যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে একটা চেকে রাখতে পারবে, যে একটা অ্যামাউন্টের বেশি বাড়তে দেব না, একমাত্র হচ্ছে গাছ। সুতরাং সেই জন্যই এখানে এফরেস্টেশন, ডিফরেস্টেশন বন্ধ করা, গাছ লাগানো ইত্যাদি এটা এত বেশি জরুরি হয়ে পড়েছে। এবং তার সঙ্গে কার্বন ফুটপ্রিন্ট, মানে আমরা রোজ প্রাত্যহিক লেভেলে যে কাজগুলো আমরা করি, মানে তার মধ্যে কোন কাজেতে কার্বন ডাই অক্সাইডের ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, মানে ডাইরেক্টলি আমরা কিংবা আমরা হয়তো কিছু ব্যবহার করছি আমাদের দৈনন্দিন জীবনে, সেইটা ম্যানুফ্যাকচার করতে গিয়ে হয়তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, মানে সেখানেই হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। তো কার্বন ফুটপ্রিন্টটা কি জিনিস, এবং কার্বন ফুটপ্রিন্ট কি করে মাপা যায়, এবং কার্বন ফুটপ্রিন্ট কি করে কমিয়ে আনা যায়, দৈনন্দিন জীবনে কার্বন ফুটপ্রিন্টটাকে কি করে কমিয়ে আনা যায়, তো এই জিনিসটার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। এবং তার সঙ্গেই আমাদের লাইফস্টাইল জড়িত। হ্যাঁ, আমরা ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করতে পারবো না, সেটা নিশ্চয়ই, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কি পরিবর্তন আমরা আনতে পারি, এবং কোথা থেকে আমরা মানে কালেকটিভ প্রেশার, এই যে অনুষা বলে যে আমাদের ভয়েস ইজ আ বিগ টুল দ্যাট উই হ্যাভ, মানে যেটা দিয়ে আমরা সকলের মধ্যে যেটা গ্রেটা থানবার্গ করছে আর কি, যে ইন্ডাস্ট্রিকে মানে যারা আর কি পলিসি মেকার্স, যারা ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করেন যারা, মানে তাদের উপর কি ধরনের প্রেশার আমরা আনতে পারি, সেই আলোচনার মধ্যেও মানে ছোটদেরকে, ছাত্রছাত্রীদেরকেও সেই আলোচনার মধ্যে টেনে আনা যায়, এবং তাদের ভয়েসটা কি করে স্ট্রেংথেন করা যায়, তাদের আওয়াজটা কি করে পলিসি মেকারদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাও আমাদের ওই ক্লাইমেট লিটারেসির আলোচনার একটা অঙ্গ। সুতরাং করার অনেক কিছু আছে, মানে সেটা সিস্টেমেটিক্যালি করতে হবে, কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার পরে অ্যাকশন, কি অ্যাকশন তারা নিতে পারে, এবং অ্যাকশন হচ্ছে তাদের সত্যি সত্যি লাইফস্টাইল চেঞ্জ করা, কিছু অঙ্ক কষে কিছু ক্যালকুলেশন করে লোকাল লেভেলে কি পরিবর্তন হচ্ছে এবং তারা কি করতে পারে সেটার বিষয়ে অ্যাওয়ারনেস করা, প্লাস পলিসি মেকারদের কাছে তাদের যদি কিছু রেকমেন্ডেশন থাকে সেটা পলিসি মেকারদের কাছে কি করে পৌঁছে দেওয়া যায় তাদের আওয়াজ, সেগুলোকে সেটাকে কি করে মানে সেটার একটা উপায় বার করা, এগুলো সবই হচ্ছে আমাদের ক্লাইমেট লিটারেসির অন্তর্গত। মানে এটা একটা বিশাল পরিসর, এবং কে কিভাবে করবে, আমাদের এখানে যে ওয়ার্কশপে যে টিচাররা নাম লিখেছেন, অনেকে দেখছি অঙ্কের টিচার আছেন, কিছু ল্যাঙ্গুয়েজের টিচার আছেন, সোশ্যাল স্টাডিজ, ইতিহাস, মানে সব সাবজেক্টের মধ্যে দিয়ে এগুলোকে করা যায়, নিজের মতন করে একটু একটু করে করা যায়। এবং টিচাররা যদি অ্যাওয়্যার থাকেন যে হ্যাঁ এই কাজটা আমাদেরকে করতে হবে, কারণ আমরা একটা বিরাট ক্রাইসিসের মুখোমুখি আমরা সকলে দাঁড়িয়ে আছি, সুতরাং আমাদের সকলকে এই প্রচেষ্টা করতে হবে, তাহলে আমরা উপায় একটা বেরিয়ে আসবে এবং নিজেদের মতন করে আমরা উপায়টা খুঁজতে পারবো।
পারবো। এবং উপায়ের এই প্রথম জিনিসটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, একটা সচেতনতা ক্রিয়েট করা। তো তার জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে যে অবজেক্টিভ ক্যালকুলেশন, অ্যানালিসিস ইত্যাদি ডেটা নিয়ে সেই ডেটাটা বোঝা, ডেটা ইন্টারপ্রেট করা, নিজে ডেটা কালেক্ট করা, কিছু এক্সপেরিমেন্ট করা, সেটা হচ্ছে একটা দিক যেটা আর কি বলা যায় যে মস্তিষ্ক প্রসূত কাজ। আরেকটা হচ্ছে হৃদয় দিয়ে বোঝা যে সত্যি আমরা কতটা এর মুখোমুখি, এবং সেখানে আমাদের বিবেককে নাড়া দেওয়া যে আমরা সত্যি কি এতদিন ধরে কোন ভুল পথে হেঁটেছি এবং সেটাকে শুধরানো যায় কিনা। তো সেটা মানে কিছুটা হৃদয় দিয়েও আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো আপনাদের কাছ থেকে তো অনেকগুলো সাজেশন আমরা পেলাম, এবং অন্বেষার আলোচনাতে পুরো জিনিসটা মানে খুব ব্যাকড্রপটা খুব স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। তো আমার যে বক্তব্যটা ছিল আছে, মানে সেটা যেটা বললাম যে যেখানে আমাদের মস্তিষ্ক এবং হৃদয় দুটোকেই নাড়া দিতে হবে। তো একটা ছোট্ট কবিতা যেটা সায়ন্তন মুখার্জি এখানে তিনি প্রেজেন্ট আছেন, তিনি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করেছেন, এটা ইংরেজি কবিতা। তো এই কবিতাটা আমি অনুরোধ করেছিলাম সায়ন্তনকে আবৃত্তি করতে, কারণ এই কবিতাটা প্রথম পড়ার পরে, এটা কিন্তু সিবিএসই সিলেবাসের ক্লাস 9-এ আছে, হ্যাঁ, এটা সিবিএসই সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কবিতা। এবং এই কবিতাটা প্রথম পড়ার পরে মানে আমার মনে প্রচন্ড একটা নাড়া দিয়েছিল, মানে একটা কিরকম একটা মানে আমার প্রাণ মনে ছেয়ে গিয়েছিল আর কি জিনিসটা। আমি বেরিয়ে আসতে পারছিলাম না, প্রচন্ড পাওয়ারফুল একটা কবিতা। তো সেই কবিতাটা দিয়ে আমি আজকের মানে এখনকার মতন আর কি আমার বক্তব্য শেষ করে পরের বক্তাকে আমরা রিকোয়েস্ট করবো। তো আমি স্ক্রিন শেয়ার করে আমি কবিতাটা একটু চালাচ্ছি আপনাদের কাছে। It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. So hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which, if unchecked, will expand again to former size. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be rolled, tied, and pulled out, snapped out, or pulled out entirely out from the earth cave. And the strength of the tree exposed the source, white and wet, the most sensitive, hidden for years inside the earth. Then the matter of scorching and choking sun and air, browning, hardening, twisting, withering. And then it is done. একটা গাছকে কি করে আমরা বহু কষ্ট করে মেরে ফেললাম, মানে একটা গাছকে মারা অত সহজ নয়, কিন্তু প্রচন্ড এফর্ট লাগিয়ে আমরা একটা গাছকে মেরে ফেললাম, সেইটাই হচ্ছে কবিতা। তো সেই সাহিত্যের ইংরেজির ক্লাসেও এই ধরনের কবিতা পড়ে তার সঙ্গে যদি ভিজুয়াল থাকে, ইনফ্যাক্ট এই ভিডিওটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ইংরেজির ক্লাসেও এই নিয়ে অনেক রকম আলোচনা হতে পারে। তো আমরা পরের মানে সেশন গুলোতে আমরা দেখবো যে কি ধরনের আলোচনা হলে মানে সেটা ক্লাইমেট চেঞ্জের দিকে আমরা সেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা কিছুটা হলেও গিল্ট কনসিয়াস হয়তো একটা আমরা ওদের মধ্যে মানে ওদের মনের মধ্যে আমরা প্রচার করতে পারি। আচ্ছা, এখানে আরেকটি কথা যেটা অন্বেষার মানে অনেক কথার মধ্যে সেটা হয়তো বলেনি, সেটা হচ্ছে 1921 সালের নোবেল প্রাইজ, ফিজিক্সের নোবেল প্রাইজ 3 জন বৈজ্ঞানিককে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 2 জন বৈজ্ঞানিক ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করেছেন।
হ্যাঁ, এবং সেটা যে তারা রিসেন্টলি কাজ করেছেন না, 1921 সালে নোবেল প্রাইজটা পেয়েছেন, কিন্তু তারা কাজ অনেক দিন ধরে করেছেন। এবং সেখানে তারা যে ক্লাইমেট মডেল গুলো তৈরি করেছে, সেখানে আমি পড়ে শোনাচ্ছি। Climate models have become increasingly refined as the process included in the climate's complicated interactions are mapped more thoroughly, not least through satellite measurements and weather observations. The models clearly show an accelerating greenhouse effect. Since the mid-19th century, the levels of carbon dioxide in the atmosphere have increased 40%. Earth's atmosphere has not contained this much carbon dioxide for hundreds of thousands of years. Accordingly, temperature measurements show that the world has heated by 1 degree centigrade over the past 150 years. সুতরাং এই যে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের অনুভব মাপা, মানে এই ক্লাইমেট চেঞ্জ যখন কোনো ক্রিটিক্যাল ছিল না, মানে 200 বছর আগের থেকে এটা চালু হয়েছে বোঝার জন্য যে এই কেন আমাদের পৃথিবীটা এত উষ্ণ, মানে সূর্যের তাপ থেকে কে আমাদের প্রোটেক্ট করছে, বা রাত্রিবেলা আমাদের পৃথিবী ঠান্ডা হয়ে যায় না কেন, যেটা যে গ্রিন হাউস এফেক্টের জন্য। এই মেকানিজমটা বোঝার কাজ কিন্তু অনেক আগে শুরু হয়ে গিয়েছিল। সেই কাজেরই 1901 সালে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেই কাজেরই মানে কন্টিনিউয়েশন হিসেবে সেই কাজটা এগিয়ে নিয়ে গিয়ে এখন সেটা ওই যে ক্লাইমেট ক্রাইসিসের মেজারমেন্ট এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যে 40% বেড়েছে, এবং তার জন্য যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ওরকম অ্যাভারেজ টেম্পারেচার রাইজ হয়েছে, সেইগুলো আজকে রিভিল হয়েছে। সুতরাং এই যে ক্লাইমেট চেঞ্জের পেছনে যে অ্যানথ্রোপোজেনিক, মানে আমাদের কাজের জন্যই, আমাদের লাইফস্টাইলের জন্য, আমরা মানুষরা যেভাবে বাঁচছি সেটার জন্যই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইটা একদম সকলের কাছে স্পষ্ট। এটা থেকে কেউ মুখ ফিরিয়ে নেবার আর কোনো উপায় নেই। এটা আমাদের এই সত্যের মুখোমুখি আমাদেরকে হতেই হবে। তো এই হচ্ছে কথা। এবং সুতরাং শিক্ষক হিসেবে আমরা সকলে কি করতে পারি এবং কিভাবে বিভিন্ন ক্লাসে এই আলোচনা করতে পারি, সেইটা আমরা পরবর্তী সেশনগুলোতে দেখব। কিন্তু তার আগে শর্মিষ্ঠাদিকে রিকোয়েস্ট করব যে পরবর্তী বক্তাকে উনি যাতে তার ইন্ট্রোডাকশনটা একটু দেন, তার পরিচিতি দেন পরবর্তী বক্তা। ডক্টর দীপঙ্কর। আমি নিশ্চয়ই পরবর্তী বক্তাকে ডেকে নেব, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে আমরা সায়ন্তনের ভয়েস শুনলাম, খুব রিচ ভয়েস এবং সুন্দর এক কবিতা। সায়ন্তন বিচিত্র পাঠশালার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং সেও একজন কিন্তু ভালো এডিটর এবং ফিল্ম মেকার। সায়ন্তনকে আমরা একটা সাধুবাদ দিয়ে আমি আমার পরবর্তী বক্তা ডক্টর দীপঙ্কর আঢ্য মহাশয় এখানে উপস্থিত আছেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে তিনি ডিপ্লোমা ও ডক্টরেট করেছেন। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশনের তিনি ফেলো। পরিবেশ সুরক্ষা ও নিরাপদ পানীয় জল সরবরাহ বিষয়ে তিনি বিগত 20 বছর ধরে নিরলস কাজ করে চলেছেন। তিনি সেফ ওয়াটার অফ দ্য পিপল নামক এনজিওর সেক্রেটারি। ডক্টর আঢ্য বহু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সে তার মূল্যবান বক্তব্য রেখেছেন। তার প্রতিষ্ঠিত রুরাল ডিসেন্ট্রালাইজড সেলফ সাস্টেনিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু গ্রামীণ মানুষের সুস্বাস্থ্য ফিরিয়ে দিয়েছে। তিনি প্রথম ভারতীয় যিনি বাংলাদেশ প্রদত্ত ক্রেস্ট অফ অনারে ভূষিত। তিনি ইন্দো গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017 এর প্রাপক। তাছাড়া আরো অনেক সম্মান ও পুরস্কারে ভূষিত তিনি। অসংখ্য প্রান্তিক মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য তার পরম পাওয়া মাদার টেরিজার সান্নিধ্য ও আশীর্বাদ। এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা বিশেষভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি অনুরোধ করব ডক্টর আঢ্য, আপনি আপনার উপস্থাপনা শুরু করুন প্লিজ। ডক্টর আঢ্য। ধন্যবাদ শর্মিষ্ঠা। আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিচিত্র পাঠশালা এবং আর্থ ডে নেটওয়ার্ককে, মিসেস শুভা দাস মল্লিককে। আমরা প্রথমে অন্বেষার বক্তব্য শুনেছি।
very crisp and lucid, যেটা উনি বলেছেন পরিবেশের উপরে বা এই যে গ্লোবাল ওয়ার্মিং এর উপরে আমরা যখন আলোচনা করতে শুরু করি, স্কুলের ছেলেরা বা মেনলি প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলের স্কুলের ছেলেদের মধ্যে আমরা যখন এই বিষয়বস্তুটির প্রতিস্থাপনা করব, আমাদের মনে রাখা দরকার যে যে কোনো সাবজেক্টের অ্যাপ্লিকেশনের ব্যাপারে দুটো দিক থাকে। একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি সাইড, অ্যানাদার ইজ অ্যাওয়ারনেস সাইড। আমরা মোটামুটি প্রথমে রিসার্চ অ্যান্ড তার অ্যাপ্লিকেশনস, তার প্রবাবল এফেক্ট নিয়ে আলোচনা করেছি। আমি একটু বেসিক লেভেলে সেগুলো একটু বলার চেষ্টা করব, এবং যাতে যারা এই ব্যাপারে খুব একটা নলেজ রাখে না তাদের জন্য যদি কিছুটা উপযোগী করে তোলা যায় আর কি। আমি একটু স্ক্রিন শেয়ার করব। আজকে আমরা আলোচনা করব অন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এবং এটাকে কি করে আমরা মোকাবিলা করব অ্যাজ অ্যান ক্লাইমেট অ্যাম্বাসেডর। যারা স্কুলে দোজ ইয়াং পিপল যারা রয়েছে, আমরা অলওয়েজ বলি যে ক্যাচ দেম ইয়াং টু গেট দ্য বেস্ট আউট অফ ইট। আমরা যদি একজন লোকের প্রথম বয়স থেকে তার মধ্যে কিছুর বীজ বুনে দিতে পারি, তার প্রভাব কিন্তু সর্বদা সুদূর প্রসারী। সুতরাং আমরা যদি এই প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল থেকে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এই ব্যাপারগুলো তাদের মধ্যে কিছুটা ধ্যান ধারণা ঢুকিয়ে দিতে পারি, তাদের থেকে কিন্তু আমরা উইল গেট মাচ ফিডব্যাক অর মাচ পে ব্যাক ফর দ্য হোল অ্যাক্টিভিটি। এবারে আসি আমরা যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা কি বুঝি। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ডেফিনেশনটা যেটা অনেশা আগেই বলেছে যে ইট ইজ ফর এ রাদার দ্য লাস্ট ফর এ এক্সটেন্ডেড পিরিয়ড। ওয়েদারের থেকে ক্লাইমেটটা এই কারণে ডিফার করছে। ওয়েদারে যেখানে আমরা ফর এ শর্টার পিরিয়ড এফেক্টগুলো নিয়ে আলোচনা করি, ক্লাইমেট ইজ এ লং টার্ম পিরিয়ড অ্যান্ড লং টার্ম এফেক্ট অফ দ্যাট। When due to the natural process, it is usually referred as a global climate variability due to geogenic or natural cause. আর একটা হচ্ছে যে anthropogenic cause refers to the changes produced by human activity by the change of atmosphere. এই যে climate change যে দুটো কারণ মেন এফেক্ট যারা করছে, যার জন্য হচ্ছে, তার মধ্যে একটা জিওজেনিক এফেক্ট which is not much, কিন্তু anthropogenic cause-টা is much more, সেটা আমরা পরের স্লাইড থেকে দেখতে পারবো। The causes of climate change for geogenic or natural, আমরা দেখতে পাচ্ছি it is the volcanic eruption, অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে হঠাৎ ক্লাইমেটে একটা চেঞ্জ আসতে পারে, and that may have a long term effect. Fluctuations in solar radiations, tectonic shift, ভূপৃষ্ঠের সঞ্চারণের জন্য একটা হতে পারে, and changes in the sun shift in the Earth's orbit. এইগুলো হচ্ছে those are natural or geogenic, but major effect we are getting is from the anthropogenic causes, that is burning of fossil fuel, coal, oil, natural gas, এগুলো জ্বালানোর জন্য, manufacturing of goods automatically তার জন্য যে electricity দরকার হয়, ultimately that boils down to burning a fossil fuel and generating electricity, cutting down the trees, এটার হচ্ছে rather reciprocal effect। এই কারণে যেটা আলোচনা হচ্ছিল যে কার্বন যেটা ছড়াচ্ছে চারদিকে as a form of carbon dioxide, গাছ কিন্তু it absorbed carbon and rather release oxygen. So it is not only absorbing the carbon, it is also releasing the oxygen. সেখানে যদি আমরা গাছ কেটে ফেলি, it has got a detrimental effect on our total climate in totality. Then using transportation, automobile যে emissions রয়েছে, সেখানেও কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এই ধরনের যে গ্যাসগুলো পাচ্ছি, সেগুলো থেকেও কিন্তু এই রাদার গ্লোবাল ওয়ার্মিং বা
গ্রিন হাউস গ্যাস এফেক্ট আমরা পাবো আর কি। পাওয়ারিং বিল্ডিং ইলেকট্রিসিটি, যে কোনো বাড়ি ঘরদোর বা শহরে ইলেকট্রিসিটি দিতে গেলে এগেইন ইট ইজ কামিং ব্যাক টু জেনারেটিং পাওয়ার বাই বার্নিং দিস কোল অর ফসিল ফুয়েল অ্যান্ড অল। Coming to the greenhouse, what are the greenhouse gases? These gases that cause greenhouse effect are the methane, carbon dioxide, nitrous oxide, even sometimes the water vapor. আমরা একটু দেখে নিই যে গ্রিনহাউস এফেক্টটা কি। আমরা কমনলি একটা দেখতে পারি, ফর জাস্ট অ্যান অ্যাওয়ারনেস, সানলাইট আমরা যদি কোনো একটা গাড়িতে নর্মাল টেম্পারেচারে একটা নর্মাল ওয়েদারে একটা গাড়ির সমস্ত কাঁচ বন্ধ করে দিয়ে ভেতরে বসে থাকি এবং দেখা যাবে যে সূর্যের আলো, দ্য রেডিয়েশন, ইট ইজ পাসিং থ্রু দ্য উইন্ডস্ক্রিন অ্যান্ড ওয়ার্মিং দ্য ইনসাইড। বসার সিট, ভেতরের জায়গা সমস্ত গরম করতে শুরু করবে, কিন্তু যেহেতু কাঁচ বন্ধ রয়েছে সেই হিটটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না। তার ফলে হবে কি, যেহেতু কাঁচ বন্ধ রয়েছে গাড়ির ভেতরে, আমরা আস্তে আস্তে ভেতরটা হিটেড হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড সামথিং সিমিলার টু দ্য গ্রিন হাউস এফেক্ট। এখানে পৃথিবীর ওপরে যে এই ধরনের গ্রিন হাউস গ্যাস গুলো উঠছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইট ইজ ফর্মিং এ সিল্ড ওভার দ্য আর্থ অ্যাটমসফিয়ার। সূর্য থেকে যে রেডিয়েশনটা আসে বা সূর্যকিরণ আসে, সেই সোলার এনার্জিটা ওই গ্রিন হাউস সিল্ড ভেদ করে আমাদের পৃথিবীতে এসে পড়ছে এবং পৃথিবীকে হিট করছে বা উষ্ণায়ন আনছে। কিছুটা হিট অবশ্যই আবার রিফ্লেক্ট করে ব্যাক করে যায় ওই পার্টিকুলার সিল্ড থেকে, গ্রিন হাউস গ্যাস থেকে, কিন্তু ম্যাক্সিমাম হিট ইজ কামিং টু দ্য আর্থ। এইবার আর্থ যখন গরম হয়ে যাচ্ছে, সেটা আবার রেডিয়েট করে হিটটাকে বের করে দিতে চাইছে। তখন যেটা হচ্ছে, এটা এই গ্রিন হাউস এফেক্টে বা গ্রিন হাউস গ্যাস যে লেয়ারটা রয়েছে, সেই লেয়ারে এই হিটটা রিফ্লেক্ট করে এগেইন ইট কামস ব্যাক টু আর্থ বা পৃথিবীর ওপরে আবার এসে সেটাকে গরম করে। তার মানে সূর্যকিরণ থেকে পৃথিবী গরম হচ্ছে, সেটাকে রেডিয়েট করতে গিয়ে গ্রিন হাউস গ্যাসের লেয়ার থেকে আবার রিফ্লেক্ট করে পৃথিবী আবার গরম হচ্ছে। দিস ইজ কল্ড দ্য গ্রিন হাউস এফেক্ট। এবং যার জন্য দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং ইজ another factor which we are heading through this greenhouse effect. Global climate change, well, what we do, the data says, এখানে যেটা অলরেডি ডিটেলে অন্বেষা আলোচনা করেছে, দ্যাট ইজ দ্য থিং। আমরা যদি দেখি 1917 থেকে 2010 পর্যন্ত, সেখানে আমরা দেখব যে অন্যান্য গ্যাস মানে নাইট্রাস অক্সাইড, মিথেন অ্যান্ড আদার থিং যখন বেড়েছে, কিন্তু উইথ সাম অ্যাওয়ারনেস ইট কুড বি রেস্ট্রিক্টেড, কিন্তু বিকজ অফ দ্য অটোমোবাইল এমিশনস অ্যান্ড ফসিল ফুয়েল বার্নিং, the carbon dioxide emissions have raised a lot. That is the major portion of our greenhouse gas emission. A total annual anthropogenic greenhouse gas emission by gases from 2017 to 2010 was shown there. And ultimately, global climate change এর জন্য আমরা কি ফেস করতে চলেছি, সেটা হচ্ছে warming of sea level rise will continue and will probably occur more quickly than what we have already seen. আজ থেকে 30 বছর আগে the rise in temperature has affected melting of ice block in the Arctic region. সেখানে বরফ গলেছে এবং তার জন্য sea level raise হয়েছে। The rate of that sea level raise is much faster in the current years or the recent years than what was happening in the 30 or 40 years back. এবং তার জন্য দেখা যাচ্ছে যে low lying areas of the world, they are all in danger of getting submerged. Even if the greenhouse gases are stabilized, আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন or অ্যাওয়ারনেস স্কুলের স্টাডি দিয়ে আমরা যদি পড়িয়ে ব্যাপারটাকে কমাতেও পারি, তাহলেও দেখা যাবে যে this will probably continue to occur for the centuries. এই ব্যাপারটা কিন্তু চলবে, যেটা আমরা আমাদের প্রথম বক্তার স্লাইডেও দেখতে পেরেছি আর কি। এবং তার মধ্যে কিছু এফেক্ট will be always permanent, যেটা that will continue in the higher temperature. Effect on ecosystem,
যেটা হচ্ছে যে সমুদ্র যে উষ্ণায়নের ফলে coral system and other unique ecosystem cannot handle the higher temperature well. সুতরাং দেখা যাচ্ছে যে there is a sharp deterioration of the coral reefs in Australia, where we ESRAG, Environmental Sustainability Rotary Action Group, working on that, but we are finding it very difficult because the rising temperature is much beyond the way of handling. Then wildfire will increase. সেটা আমরা দেখতেই পাচ্ছি যে আজ থেকে 30-40 বছর আগে যে ধরনের wildfire আমরা দেখেছি, এখন কিন্তু even with a slight raise in the temperature, we are getting more number of wildfires throughout the world. Up to 30% of the species will be increased risk for the extinction due to rapid change in their ecosystem. আমাদের যে ইকোসিস্টেম গুলো রয়েছে, ডেজার্ট ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসরুট ইকোসিস্টেম, টুন্ড্রা ইকোসিস্টেম, এই প্রত্যেকটা ইকোসিস্টেমের যে ডিটোরিয়েশন হচ্ছে উইথ দ্য রেইজিং টেম্পারেচার, তাতে উই আর অ্যাফ্রেড, মানে আমরা প্রত্যেকেই আমরা এই সংখ্যায় রয়েছি, হয়তো 30% of the total species will be totally extinct. Global climate change এর জন্য what we can do finally? সেখানে ইউনাইটেড নেশনস থেকে they have provided 170 actions to combat climate change. যেটা এর আগে অন্বেষার স্লাইডেও আমরা দেখেছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য they have provided 17 area of focus, and the total 170 actions are given under these 17 area of focus actions to combat the climate change. এগুলো রয়েছে, ডিটেলে উইল নট বি গোয়িং। এগুলো আমাদের পার্টিকুলার স্টুডেন্টসদের জন্য যেগুলো এফেক্টিভ, দ্যাট উইল বি ইউটিলাইজ। আই হ্যাভ জাস্ট পুট অ্যাজ এ মার্কড অ্যাজ এ ইন দ্য গ্রিন বক্স। যেমন নো পভার্টির আন্ডারে যেটা দেয়া হয়েছে যে ডোনেট দ্য ওল্ড ক্লোথস অ্যান্ড হাউস হোল্ড আইটেম টু দোজ হু নিডস, অথবা পার্টিসিপেট কার শেয়ারিং, support affordable public transportation, support better climate refugee policy and treatment, encourage subsistence model of food security, learn that interaction with the energy poverty and climate. প্রত্যেকটা থেকে একটা উঠে আসছে যে আমাদের যতটুকু দরকার will be utilizing that one. When we are discarding our আমাদের মেশিন পত্র বা clothes and other thing, when we are discarding our utensils, that may be useful to the people who can't afford to buy. So instead of throwing it off as a scrapping, we can give it to them. So that way, the recycle and reuse, that particular activity will be, we can partake in. এবং যেখানে আমরা কয়েকজন একসঙ্গে মিলে একটা গাড়িতে করে যেতে পারি, সেখানে কিন্তু আমরা will always try to use that one, or try to use the public transport instead of going by individual car. এই জিনিসগুলো অন্তত তাদের মনে যদি দেয়া যায়, at least they will be able to tell their parents যে what they should do. They can also contribute from their side. Then coming to the next one is the zero hunger. I have given all those points, that is support local farmer, whatever the things locally available, food or beverage, whatever the thing, যেগুলো কিন্তু তারা local food এর উপর maximum dependency টা বাড়ানো উচিত instead of importing it from the outside, because anything you import from outside, there is a transportation, there is automobile emission, so it is a chain reaction. Similarly, the use of less meat and non-veg item, because we know সেখানে কিন্তু use of water and processing cost, processing energy requirement is much more than the use of vegetables. Eat seasonal foods, vegetable, buy organic food, check ingredients level, grow your own home garden. In fact, grow your home garden. Tamil Nadu Agriculture University, they have come up with some seed block, where each seed block can be just thrown into your kitchen garden, and each seed block will give vegetables enough for 1 month requirement for a small family. So that way you can always grow your own vegetables, own food at your own house if you have got a small space or small garden. Advocate for healthy and nutritious food in school cafeteria. Schooler মধ্যে
খাবার দাবার যদি available হয়, that is healthy and nutritious. Then for the good health and well-being also takes care of the reduced CO2 emission in order to decrease pollution level, poor air quality, but poor air quality যদি খারাপ হয় তাহলে কিন্তু it directly affects our lung, and that will again total health condition or the general health condition will deteriorate for the community. Avoid consuming highly processed food. Encourage the production and consumption of organic food. Walk and use bicycle instead of car. আমরা চেষ্টা করব হেঁটে বা বাইসাইকেলে যেখানে যাওয়া যেতে পারে সেগুলো কিন্তু we should use that one instead of using the car. তার কারণ এটা শুধু আমাদের শরীরে ভালো থাকে তা নয়, ইনফ্যাক্ট this also reduce the emissions from the automobiles. Educate yourself from the alternate protein sources such as nuts, dal and all these. আমাদের ভেজ ফুডের মধ্যেও প্রচুর প্রোটিন রয়েছে, সেগুলোই থেকে আমরা প্রোটিন ফুড আমরা নেওয়ার চেষ্টা করব। Use stairs instead of elevator or escalator. It also provides exercise for the health, and it always gives a better health condition. Coming to the other one, that quality educations. Educate yourself on how to recycle properly. Recycle at a birat factor. Recycle, reuse, we should always do for each and every item wherever is possible. Read book about the climate change, listen to the podcast and environmental issues. It will always increase a better knowledge on environment. Share your environmental tips with your friends and family. Anything what you learned about protecting the environment, you should always share with your friends, because it always have a cascading effect. You are talking to your friend is talking to another two friends. So ultimately you will find it is spreading at a much faster rate than if you just listen and don't spread it. Watch documentary about the environmental impact of the food industry. Use social media to share climate related information and spread awareness. Talk about the importance of nature, animal, environmental protection with your children. এটা যেটা আগেই বলছিলাম যে we should always discuss so that the knowledge spreads. Share the ideas of sustainable behavioral change to friends and family who don't know where to start. Then comes to the another, I have given a few with a blue box, which is having a little more importance in this particular focus area. That is, participate in an environmental committee in your school or workplace. In the school, they can always form the environmental committee, and they should be the ambassador of taking the message forward, and the others will follow suit by finding that how they are influencing them in the protecting environment. Gender equality, they have talked about that. Once it is shared, you can always say that we should give more importance or the equal importance to the gender parity in supporting sustainable development, support and sustainable female-owned business. Gender equality starts at home, involve all the members of the family in eco-household activities, such as recycling independently of their gender. Donate the organization that support the female green enterprises, just to encourage them so that we get a much better participation. Encourage a family planning to minimize your ecological footprint. যেটা আমরা আগে আলোচনা করছিলাম যে carbon footprint, there is a carbon calculator in Rotary what we are using. Every club have been advised to use that carbon footprint calculator so that they know that even each meeting the Rotary takes place, what is the carbon footprint from that particular club meeting. Engaged in conversation with the role of women and the man in the environmental arena. Promote women's role in conservation and sustainable development. Support project that makes water more accessible, because women are often responsible for water collections. This is a very important. In fact, I am working in the field of water in more intense ways, especially in the arsenic safe drinking water. And we have seen some places the women, they walk nearly 3 to 4 kilometers just to get 2 buckets of water. So these sort of projects should be supported so that they can give a much better time. Then educate yourself about the eco-feminist and perceive how they can be valuable to sustainable climate action.
Then we have this clean water and sanitation. We can always reusable water bottle. Plastic water bottle should be avoided. So we should always use the bottle which could be reused. Buy shampoo and other soaps bar instead of using toiletries in plastic bottle. Use natural ingredient to clean your house. Rather, instead of buying the chemicals, detergent or cleaner, we can always go for the natural cleaner, something like neem oil. If it is mixed with the water, it gives a absolute disinfectant cleaning, and that is much better than using a chemically based phenyl or that sort of a cleaner. In fact, even for the shampoo, previously আমরা আগে রিটে বা এই ধরনের জিনিসগুলো ইউজ করা হতো, এখন অবশ্য অনেক কমে গেছে, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভেরি গুড ফর দ্য হেলথ অফ দ্য আমাদের চুলের স্বাস্থ্যের জন্য এটা অনেক বেটার। ওয়াশ ইউর হ্যান্ডস, চুজ ক্লোদিং মেড অফ অর্গানিক ফাইবার ইনস্টেড অফ সিনথেটিক ফাইবার, টেক শর্টার শাওয়ার। হ্যাঁ, হিয়ার জাস্ট জোকিংলি সেজ ইউ ক্যান সিং আউটসাইড টু। অনেকে আসে ম্যাক্সিমাম টাইম ওই জল খরচা করে, যতটা দরকার তার থেকে অনেক বেশি, দ্যাট কুড বি অলওয়েজ অ্যাভয়েডেড। রিসার্চ হাউ টু মেক হোমমেড ডিশওয়াশার প্রোডাক্ট and try to do it yourself. Advocate for right to clean water. Chemical product can contaminate water resources. Similarly, affordable clean energy, where we have talked about to go for the alternate renewable energy, invest in solar energy, inform about where your electricity comes from and how it is used. আমরা প্রত্যেক সময় যদি চিন্তা করি যে এই পাওয়ারটা যেটা আসছে সেটা কোথা থেকে আসছে, আলটিমেটলি ইট ইজ কামিং ফ্রম বার্নিং ফসিল ফুয়েল and which is ultimately generating these greenhouse gases, then only we'll be slightly more careful about utilizing it. Now coming to the, I'm just going slightly faster. Coming to the next is decent work and economic growth is another area where one can work and one should know. Support better working conditions for the agricultural worker. Buy product from companies with a lower carbon footprint. This, the children or the next generation, they can always insist on. The companies who are having a lesser carbon footprint, they should be encouraged. So naturally that will have a much better impact on these lesser carbon greenhouse gas generation. Support local communities and involve park and management for protection. Coming to the industry, the major 2 points are: think entrepreneurially. Your next idea could help, believe it. If you have a good idea towards the environment protection or reducing the greenhouse gases or any behavioral change, try to put it. It will really work. In order to improve your city's air quality, turn empty rooftop into green spaces, or we can go for a solar power generation in the rooftop, or the rainwater harvesting in the rooftop. It could be always utilized in a better way, which can always মানে যেটা আমাদের environment protection এ বা less greenhouse gas generation এ এটা help করতে পারে. Similarly, reduce inequalities. Quite a few points are there. Coming to sustainable cities and communities, advocate for more and safer bike lanes. যেটা আমরা আগেই বলছিলাম, less use of automobiles, and they should go for more use of bicycles. Then coming to turn off all your lights when you are no longer using them. এটা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার, এবং বড়রা তো করা উচিতই। ছোট লেভেল থেকে আমরা যদি এটা ইনফিউজ করতে পারি চিন্তাধারাটা, দিস উইল হ্যাভ এ মাচ বেটার এফেক্ট। যখনই কোনো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বা বাথরুম থেকে বেরিয়ে আসছে, অল দ্য ট্যাপ শুড বি ক্লোজড, অল দ্য লাইট শুড বি ক্লোজড। সাপোর্ট দ্য এলিমিনেশন অফ সিঙ্গল ইউজ প্লাস্টিক ইন ইউর কমিউনিটি। দিস ইজ দ্য মেজর এরিয়া, মেজর থ্রেট ফর দ্য পলিউশন, plastic pollution, যেখানে single use plastic should be totally banned or totally it should be avoided. Take public transport and leave your car at home as much as you can. Sponsor and participate in building an urban community garden. Organize, participate in the flea market and give old things a new life. যদিও আমাদের এখানে ইন্ডিয়াতে এটা এতটা rather popular নয়, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে এই flea market is quite
popular, whatever somebody feels that they cannot use it or they should not use it, they are discarding it, going for a new one, they put it in the flea market where it is being sold at a very cheap price. The other, they find that they can't afford a higher price or paying for that, so they get it at a cheaper cost and they use it for again some more years. So we increasing the product life through that way. The protect natural landscape from the unsustainable infrastructure development of cities. Then climate action at the the 13th goal is the climate action, where the learn about how to properly dispose of your refrigerator and air conditioners. তার কারণ refrigerator and air conditioner যে refrigerant থাকে, that is R22 mostly, that is very harmful for the greenhouse effect. Means it has got a very high greenhouse effect, gas effect, and it contributes to climate change if release it into atmosphere. Similarly, get involved in your community, organize climate actions and eco-friendly initiative. এগুলো প্রত্যেকের আমাদের দেখা উচিত যে কোনো ইকো-ফ্রেন্ডলি ইনিশিয়েটিভটা আমরা এনকারেজ যাতে করতে পারি। Then use social media platform. Nowadays, এখনকার যারা স্কুলে রয়েছে, especially even the secondary level, they are also quite familiar with the use of mobile and Androids, so they can use the social media platform to promote and raise awareness about the climate crisis. Then coming to another important area is the talk to your friend and family and make them aware that how everyone can do their part to help to combat climate crisis. Research engaged, and we need climate actions in all our field. Every area where we feel that it can impact climate, সেখানে কিন্তু আমরা পজিটিভ কন্ট্রিবিউশন করতে পারি। Then life below the water, we have talked about support effort of the clean up the coral oceans garbage patch and donating organizations committed to such work. আমরা দেখতে পাচ্ছি যে ওশনে স্পেশালি another thing we are finding that post net অনেকে যারা মাছ ধরতে যায় তারা জাল যখন ইউজ তার লাইফ শেষ হয়ে যায়, তারা ওই সমুদ্রের মাঝখানে জাল কেটে ফেলে দেয়। তাতে দেখা যাচ্ছে যে লট অফ ocean মানে aquatic creatures, they get entangled and they are losing their life. So these sort of things we must always advocate that should be avoided. Clean up the beach close to you and friendly or family with friendly and friends and family. আমাদের সামনে যদি বিচ নাও থাকে, আমাদের সামনে যদি পুকুর বা লেক থাকে, সেখানেও কিন্তু আমরা we can take this initiative যাতে যে কোনো ওয়াটার বডি সেটা যাতে ক্লিন থাকে and with a less pollution. Don't pollute the lake, river and ocean around you. That is the thing. Try to buy fish or seafood coming from sustainable sources. Don't buy the product containing microplastics. যে সমস্ত প্রোডাক্টে থেকে মাইক্রোপ্লাস্টিক জেনারেট হওয়ার স্কোপ থাকে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা টোটালি অ্যাভয়েড করব। When you dive responsibility, don't disturb the wildlife. Wildlife এবং wild and human being conflict, এটা কিন্তু রিসেন্টলি বেড়ে গেছে। এটা আমরা অলওয়েজ দেখবো যাতে আমাদের যে কোনো অ্যাক্টিভিটি ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব না করে। If you are a farmer, avoid practice with the lead and chemical runoff. আমরা যারা ছেলেরা রয়েছি বা স্কুলের যারা ছেলে রয়েছি, they also should know যে কেমিক্যাল ফার্টিলাইজার or pesticides যে কোনো এগ্রিকালচারে ইউজ হয়, with the rain those runoff are coming and mixing, মানে আবার সেটা নদীতে বা খালে গিয়ে পড়ছে, and ultimately it is polluting the water. So that sort of fertilizer or the pesticide should be totally avoided. Then life on the land, we have talked about, they have suggested the advocate for the enhanced protection of wildlife habitat, practice responsible wildlife tourism. এবং দেখা যাচ্ছে ওয়াইল্ডলাইফ ট্যুরিজমে it has got a very positive impact on the rather per capita or GDP generations. So that is one area we can always think of where এটা আমাদের এনভায়রনমেন্টকে প্রমোট করবে, at the same time it will increase the employment opportunities and income for the local people also. Do not buy the product meant from threatened species such as ivory. আমরা এটা কিন্তু কনসিয়াসলি যেসব প্রোডাক্ট কোনো থ্রেটেন্ড স্পেসিস থেকে তৈরি হয়, যেমন ক্রোকোডাইল স্প্রিন
আইভরি, হাতির দাঁত, এগুলো কিন্তু আমরা টোটালি অ্যাভয়েড করব এবং ডিসকারেজ করব। ডোন্ট লিটার, লিভ দ্য প্ল্যান্ট অ্যান্ড ট্রিজ ইন দ্য ন্যাচারাল হ্যাবিটেট, do not consume meals made from endangered species, and lobby against poaching. এই যে জন্তু জানোয়ার মেরে ফেলার যে একটা প্রক্রিয়া রয়েছে, হ্যাঁ, হাতি মেরে তার দাঁত বের করে নেওয়া, বা কুমির মেরে তার স্কিন নিয়ে নেওয়া, বা বাঘ মেরে তার স্কিন নিয়ে নেওয়া, এগুলো যাতে না হয়, এর এগেনস্টে একটা জনমত যাতে অলওয়েজ তারা তৈরি করতে পারে। হ্যাঁ, দে শুড অলওয়েজ থিঙ্ক ইন দ্যাট লাইন। প্লান্ট মোর ট্রি, it has got no substitute. আমরা আগেই দেখেছি যে by planting the trees, it not only rather absorb the carbon and acts as a carbon sink, it also generate or release oxygen, which is really valuable for our sustainability. এই যে অক্সিজেনের যে ভ্যালুয়েবল কতটা এটা ইম্পর্টেন্স, আমরা যারা পাহাড়ের দিকে গেছি সেখানে দেখতে পাই যে যারা those who have got a problem with the oxygen, they have to buy a small oxygen can by paying 400 rupees a small can, and what we are getting it free from the nature. Then coming to the peace, injustice institution, certain things are there that may not be very relevant immediately for the students. And finally, partnership for the goals is the encourage the green innovation এবং initiative, get your workplace or school to collaborate with environmental organizations. হ্যাঁ, স্কুলে তারা যদি এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনের সঙ্গে একটা টাই আপ রাখে বা কোলাবোরেট করে, তাহলে কিন্তু দেখা যাবে প্রচুর স্মল প্রজেক্ট, এনভায়রনমেন্টাল প্রজেক্ট they can take up of their own. We should not only encourage the environmental protection activity to reduce the greenhouse gases, it also we ultimately encourage the other to follow. Involve unrepresentative groups in the environmental discussion. অনেক সময় দেখা যায় যে অনেকেই they don't get the opportunity to get into the discussion about the environmental issues. সেখানে তাদের যতটা পারা সম্ভব আমরা যদি তাদের ইনভলভ করতে পারি। Integrate environmental science in other disciplines of the school, যেটা আমাদের এখনকার মেজর অবজেক্টিভ অফ দিস পার্টিকুলার ওয়ার্কশপ, যেটা যে এনভায়রনমেন্টাল স্টাডিজটা যাতে আমাদের স্কুলের ক্যারিকুলার সাথে ইন্টিগ্রেট করা যায়। Encourage the knowledge sharing from the indigenous population about the best eco-friendly practices. Be brave and share your own initiative. অনেক সময় আমরা মানে যারা স্টুডেন্ট রয়েছে তারা হয়তো চিন্তা করে যে আমি এটা বলবো, লোকে কি ভাববে, বা লোকে ভাববে যে আমি বোকার মতো কাজ করছি, so let me not share or let me not do it. Encourage them that they should be brave to do whatever they feel like for the protection of environment or any initiative or ideas which may help positively about the environment. Even if some ideas doesn't work, at least that will give them the idea that this particular idea is not working. Even that effort also is really worth taking. Another thing, lastly, they have told, be curious and stay informed. আমাদের উৎসুক থাকা উচিত, আমাদের জানার ইচ্ছে থাকা উচিত, যাতে আমরা প্রত্যেকটা ব্যাপারে টোটালি ইনফর্ম থাকতে পারি। এইটা তৈরি করতে গিয়ে বেশ কিছু রেফারেন্স নিতে হয়েছে, যেগুলো এখানে দেয়া রয়েছে। Out of that, two latest one is the Cindy Burns 2015 study and Geneva International and United Nations Guidelines in 2022. So this brings us the end of this global climate change, how to combat as a climate ambassador. Thank you. ধন্যবাদ ডক্টর আঢ্য, আপনার এত সুন্দর প্রেজেন্টেশন নিয়ে আমরা সমৃদ্ধ হলাম এবং আশা করব যে স্টুডেন্টদের কাছে আপনার যে সমস্ত সাজেশন গুলো এখানকার টিচাররা নিয়ে যাবেন এবং পরবর্তী সময়ে সেই অনুযায়ী কাজ করবেন। ভবিষ্যতে যদি আবার কখনো আপনার সঙ্গে যোগাযোগের তাদের প্রয়োজন হয়, আশা করি আপনার সাহায্য ওনারা পাবেন। Definitely. In fact, if they require, I can also share my presentation so that they will get all those details ready-made and handy.
হ্যাঁ, সেটা যদি প্রয়োজন হয় স্যার, আমরা খুব বিচিত্র ভালো পাঠশালার হয়। তরফে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব, ওকে, তার সঙ্গে যোগাযোগ করে দেবো। আচ্ছা, একটা প্রয়োজন আমি এখনই বলছি, সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা তো নিশ্চয়ই শেয়ার করলে খুবই উপকৃত হব। আর এছাড়া আপনি যেটা বললেন যে রোটারি ক্লাবে আপনাদের ওই মিটার আছে, ওই কার্বন কার্বন ফুটপ্রিন্ট, ফুটপ্রিন্ট, হ্যাঁ কার্বন ওইটা, ক্যালকুলেটর। হ্যাঁ এক্স্যাক্টলি, সেগুলো কার্বন ক্যালকুলেটর, ওইটা হয়তো সত্যি সবারই লাগবে। হ্যাঁ, এবং ওটা কিভাবে জিনিসটা মানে কাজ করে সেটা হয়তো ওরা সকলেই বুঝতে চাইবে। তো সেটার জন্য অন্য একটা সেশন বা কিভাবে ওটা মানে আমরা ওদের কাছে পৌঁছে দেবো, তো আমরা কিন্তু ওটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, দ্যাটস রিয়েলি ইউজফুল। মানে আমরা আমাদের অজ্ঞানতই আর কি, যে অনেক কাজ করে যাচ্ছি হুইচ হ্যাজ গট এ ডেট্রিমেন্টাল এফেক্ট অর কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। আমরা যদি জানি তাহলে হয়তো ডেফিনেটলি কনসিয়াসলি উই ক্যান রিডিউস ইট। সেটাই উই ক্যানট এলিমিনেট ফুললি, বাট উই ক্যান ডেফিনেটলি রিডিউস ইট। সেটাই, হ্যাঁ সেই। বেশ, আপনার কাছে সেই অনুমতি চেয়ে নিলাম আমরা, যে যদি কোনো স্কুলের প্রয়োজন হয় আপনার কাছ থেকে যদি কিছু এক্সপার্ট ওপিনিয়ন বা সাহায্যের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। শুভাদি, স্যারের ফোন নাম্বারটা বা স্যারের ইমেল আইডিটা একটু পাওয়া সেগুলো গেলে আমাদের ভালো। কাছে থাকবে, আমাদের কাছে আমরা দিয়ে দেবো, হ্যাঁ সেটা দিয়ে আমাদের দেবো। কাছ থেকে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা শুভা এগিয়ে যাই, আমরা নেক্সট পর্যায়ে পৌঁছে যাব কি? নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ কারণ সময় আমাদের খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। হ্যাঁ তো আমাদের আজকের যে দ্বিতীয় পর্যায়, সেখানে আমরা আলোচনা করে নেব যে আগামীকাল এবং আগামী পরশু যে যে ওয়ার্কশপ গুলো হবে, যে যে কর্মশালাগুলো হবে, আপনাদের কাছে তার রূপরেখা আগেই চলে গেছে এবং আপনারা যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন সেগুলো জয়েন করার জন্য। কিন্তু সেগুলোর একটা ফ্লেভার আজকে আমরা দিয়ে দিতে চাইছি। যেমন আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রদীপ সেনগুপ্ত মহাশয়। প্রদীপ দা কি আছেন? অনেকে, হ্যাঁ ওই তো আছেন আছেন। বেশ, এক সেকেন্ড আমি একটু করে দেখে নিচ্ছি। প্রদীপ সেনগুপ্ত একজন ভূতাত্ত্বিক, বর্তমানে তিনি সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত। তিনি একজন লেখক, অনুবাদক এবং বিজ্ঞান প্রসারক। এই পরিচয় তো তার আছেই, কিন্তু যেহেতু আমি তার পরিচিতি দিচ্ছি তাই জন্য আমি না বলে পারছি না, তার থেকেও বড় পরিচয়, তিনি একজন প্রবীণ চিরযুবা এবং তার প্রচন্ড শেখার আগ্রহ এবং শেখানোর প্রচেষ্টা। প্রত্যেক মুহূর্তে তিনি নিজেকে আপডেট রাখেন। আজকের দিনে আমাদের মধ্যে তিনি একজন অতি আধুনিক মানুষ। প্রদীপ দা, আপনি আপনাকে আনমিউট করুন এবং আপনার গুগল ম্যাপের সাহায্যে জলবায়ু পরিবর্তনের আন্দাজ করার যে ওয়ার্কশপ আছে, কালকে নয় তার পরের দিন, তার একটা ফ্লেভার একটু যদি সবাইকে দেন। প্রদীপ দা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আমি একটু স্ক্রিন শেয়ার করি তাহলে। হ্যাঁ করুন। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে ডক্টর আঢ্য, তার আগে অন্বেষা ভট্টাচার্য, এরা দুজনে যা বলে গেছেন সেটা মোটামুটি ভাবে এই বিষয়টাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে। এবং আমার মনে হয় যে ক্লাইমেট চেঞ্জ কিভাবে আমাদের এফেক্ট হচ্ছে সেটা সম্বন্ধে সবাই হয়তো অনেকটাই ধারণা পেয়ে গেছে। আমি অন্বেষার শেষ স্লাইডের সূত্র ধরে, যেখানে অন্বেষা 3টে পয়েন্টের কথা বলেছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশন, একটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে শেয়ারিং নলেজ। এবং অ্যাওয়ারনেস এবং শেয়ারিং নলেজ এই দুটোকে লিঙ্ক করা যায়। এবং রিস্ক অ্যাসেসমেন্ট এই ব্যাপারটাও এই কাজের মধ্যে আমরা যুক্ত করতে পারি। তো রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে হবে এবং নলেজ কিভাবে শেয়ার করব, এই পুরো ব্যাপারটা আমরা কিন্তু মানচিত্রের সাহায্যে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারি। তো কাজেই এরপরে আমরা যদি এই মানচিত্র নিয়ে কিছু কাজ করি এবং এটাকে যদি আমরা এই ক্লাইমেট চেঞ্জের এই অ্যাক্টিভিটিগুলির সাথে আমরা লিঙ্ক করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের নলেজ বেসটাকে যেমন স্ট্রং করতে পারছি, তেমনি আমরা পরস্পরের সাথে
ইন্টারাক্ট করতে পারবো আরো অনেক সহজে, কারণ মানচিত্র এখন অনেক কথা বলতে পারে। তো এই উদ্দেশ্যটা হচ্ছে যে সবাইকে জিওস্প্যাশিয়াল টুল ব্যবহারে সক্ষম করা, যাতে তারা বিশ্বের ইতিবাচক পরিবর্তন আনার কাজে অংশ নিতে পারে। এটা সাদামাটা কথা হলেও এটার আসল কাজটা হচ্ছে যে আমাদের মানচিত্র রচনার ইতিহাসটা অনেক পুরনো, এবং আজকে আস্তে 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 আধুনিক মানচিত্রে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা প্রায় সব কথাই মানচিত্র দিয়ে বলতে পারি। এবং আমরা জানি যে আমাদের মোবাইলের মধ্যেও একটা ম্যাপ রয়েছে, যে ম্যাপটা দিয়ে আমরা নেভিগেট করি, আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, অর্থাৎ যে আমরা যেখানে যাবো সেখানে কতক্ষণে যেতে পারবো ইত্যাদি ইত্যাদি। তো এখন এই টুল দুটোর ভেতরে আরো অনেক কিছু টুল আছে। তো এই জন্যে আমি এই টুল দুটোর সাথে লোকের পরিচয় করার, মানে ছাত্রছাত্রী এবং টিচারদের পরিচয় করানোর জন্য আজকের এই বক্তব্যগুলি রাখছি। তো আমরা জানি যে জলবায়ু পরিবর্তন ঘটছে, মানুষকে সচেতন হতে হবে, এবং জলবায়ু পরিবর্তনকে কিছু যদি বিপরীতমুখী করা যায়, দুঃখিত একটা হট ফোন এসে গেছিল, সারা পৃথিবী সেই চেষ্টায় রত। তো জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের কার্যকলাপ অনেকটাই দায়ী। এর জন্য দায়ী উদ্যাতিক ভোগ্য বস্তু উৎপাদন, ব্যবহার, জলাভূমি ও বনভূমির সংকোচন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, চাষে অতিরিক্ত জলের ব্যবহার ইত্যাদি। এখন এই প্রত্যেকটা জিনিস যখনই ঘটছে তখন তার কিছু ফুটপ্রিন্ট আমরা পৃথিবীর বুকে দেখতে পাচ্ছি। এই ফুটপ্রিন্টগুলি কিভাবে দেখবো এবং কিভাবে সেগুলোকে মাপবো, এটাই হচ্ছে মানচিত্রের আসল উদ্দেশ্য। এই প্রোগ্রামে আমরা কি করতে চলেছি, স্থানীয় এলাকায় যে পরিবেশগত পরিবর্তন ঘটছে এবং যে পরিবর্তনগুলির জন্য পরিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে, ছাত্রছাত্রীরা তা চিহ্নিত করতে এবং তা পরিমাপ করতে পারবে। এই জন্য কয়েকটি প্রজেক্ট তারা গ্রহণ করতে পারে। ম্যাপ নিয়ে যে প্রজেক্টগুলি করা সম্ভব সেটা হচ্ছে যে স্থানীয় এলাকায় জলাভূমি, বৃক্ষ আচ্ছাদন, কৃষি জমি ও বাসস্থানের অনুপাত নির্ণয়, এসব নিয়ে কিছু মানচিত্র তৈরি করা যায়। স্থানীয় এলাকায় কৃষি জমির পরিমাণ ও সেচের পরিমাণ ও ভূগর্ভের জলতলের অবস্থান, গত 10 বছরে স্থানীয় এলাকায় কি কি পরিবেশগত পরিবর্তন ঘটেছে তার মানচিত্র রচনা, এবং স্থানীয় এলাকার পরিবেশ মানচিত্র রচনা। এখন এই মানচিত্রগুলি রচনার সাথে সাথে মানচিত্রের যে এলিমেন্টগুলি আছে তার পেছনে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলিকে যদি মানচিত্রের সাথে আমরা যুক্ত করতে পারি তাহলে এটাকে একটা ভৌগোলিক তথ্য ব্যবস্থা তৈরি হবে। এবং এটা অত্যন্ত সহজ একটা টুল, খুব সহজেই এই তথ্য ব্যবস্থা তৈরি করা যায়। যারা ভূগোলের শিক্ষক আছেন তারা তো অনেকেই জানেন ব্যাপারটা, এবং যারা ভূগোল নিয়ে কাজ করেননি বা ভূগোল নিয়ে পড়াশোনা করেননি তারাও এটাকে অতি সহজে ব্যবহার করতে পারবে। এমনকি আমি বলতে পারি যে সাহিত্যকেও মানচিত্রের মধ্যে নিয়ে আসা যায়, তারও কিছু কিছু কাজ আমি করেছি, সেগুলো পরে আলোচনা করা যাবে। তো মানচিত্র যেটা হলো ত্রিমাত্রিক বস্তুর দ্বিমাত্রিক রূপ, কিন্তু বর্তমানে ভৌগোলিক তথ্য ব্যবস্থায় আমরা সময়কালকেও মানচিত্রে নিয়ে আসতে পারি, অর্থাৎ টাইম একটা মানচিত্রের একটা অবজেক্ট। মানচিত্রে থাকে স্থানাঙ্ক, উচ্চতা, সময়, তার মানে একটা টাইম স্পেস দুটোই থাকবে, এবং তার সাথে আমরা উচ্চতার একটা মান সেটাও পেতে পারি। মানচিত্রে যা যা থাকে তা হলো বিন্দু, মানে একটা মানচিত্র তৈরি করতে গেলে আঁকতে গেলে যা যা লাগে তা হচ্ছে একটা বিন্দু দিয়ে আঁকা যায়, একটা কিছু রেখা দিয়ে কিছু জিনিস আঁকা যায়, বহুভুজ দিয়ে কিছু আঁকা যায়, অক্ষর সমষ্টি অর্থাৎ টেক্সট আমরা ব্যবহার করতে পারি, এবং কিছু কিছু বিশেষ চিহ্ন। এখানে আমরা যদি মনে করি যে এই যে বহুভুজটা আছে, এখানে লেখা আছে পার্ক, এই পার্কটা সম্বন্ধে এখানে কিন্তু কোনো তথ্য নেই, শুধু পার্কের অবস্থানটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই পার্কটাকে আমরা যদি জিআইএস এর একটা অবজেক্ট হিসাবে এটাকে তৈরি করতে পারি, তাহলে এই পার্কের সাথে আমরা পার্কের আরো অনেক তথ্য ঢুকিয়ে দিতে পারবো, অর্থাৎ পার্কে কটি গাছ আছে, কটা স্লিপ আছে, কটা দোলনা আছে, এবং কতজন বাচ্চা সেখানে খেলতে যায়, কতদিন আগে পার্ক তৈরি হয়েছে, কত টাকা খরচা হয়েছে, এরকম অজস্র তথ্য আমরা এই পার্কের সাথে আমরা ঢুকিয়ে দিতে পারবো, এবং সেগুলো খুব সহজেই করা যাবে। আমাদের হাতে সেই টুলগুলি খুব সহজেই আমরা পাচ্ছি। ভৌগোলিক তথ্য ব্যবস্থায় মানচিত্রের অঙ্কিত বস্তুগুলির সাথে তথ্য যুক্ত করা, প্রতিটি বিন্দু, রেখা ও বহুভুজের সাথে এই তথ্য যুক্ত করা যায়, এবং এগুলোকে একটা টেবিল হিসাবে, অর্থাৎ যে অবজেক্টটার সাথে আমি তথ্যটা যুক্ত করব সেই তথ্যটা একটা টেবিলের মতো বা কমা সেপারেটেড একটা সিএসভি, মানে কমা সেপারেটেড ভ্যালু এই হিসেবে, অর্থাৎ সিএসভি বা এক্সেল প্লটের মানে ওয়ার্কশিটের মতো করে সেগুলোকে রেখে দেওয়া যায়। এবং এই কাজগুলি গুগল আর্থ এবং গুগল ম্যাপ এই দুটো টুলের সাহায্যে খুব সহজেই করা যায়, এবং যে কেউ এই কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবে। তো জলবায়ু পরিবর্তনের বিষয় মানচিত্র,
জলবায়ু পরিবর্তন একটা অনেক বিস্তৃত বিষয়, স্থানীয় পরিসরকে তাকে পরিমাপ করে মানচিত্রে নিয়ে আসা কঠিন কাজ, কিন্তু মানচিত্রের মধ্য দিয়ে আমরা সেই সব পরিবর্তনগুলিকে দেখাতে পারি যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, যেমন বনভূমির সংকোচন, জলাভূমির সংকোচন, এমন ধরনের নির্মাণ যা কার্বন ফুটপ্রিন্ট এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী। তো সেগুলোকে কিন্তু আমরা মানচিত্রে আমরা দেখাতে পারি স্থানীয়ভাবে। তো আমাদের দুটো টুল আছে অনলাইন, তার মধ্যে একটা হচ্ছে গুগল ম্যাপ, একটা হচ্ছে গুগল আর্থ। দুটো একই কোম্পানির তৈরি, একই জিনিস, এবং দুটোই বিনা পয়সায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই দুটোর মধ্যে কিছু তফাৎ আছে। এটিও আমাদের সবসময় হাতের কাছে আমরা পাচ্ছি, কারণ এটা হচ্ছে ব্রাউজার বেসড, এবং এই গুগল আর্থ ম্যাপকে আমরা সবসময় পাচ্ছি ব্রাউজার বেসড বলে। আর গুগল আর্থকে ব্রাউজারেও পাওয়া যায়, কিংবা গুগল আর্থ একটা আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে আমরা ডাউনলোড করে নিতে পারি, এবং ডাউনলোড করে নেওয়াটাই সবচেয়ে ভালো কাজ, এবং তার ফলে কাজটা করতে সুবিধা হবে। গুগল ম্যাপের কয়টা বিশেষত্ব হচ্ছে নেভিগেশন করা যায়, স্ট্রিট ভিউ আছে, আমরা যে কোনো ল্যান্ডমার্ককে এখানে রাখতে পারি, যে কোনো ব্যবসায়িক বিজনেসের স্থান, আমরা যদি হোটেল খুঁজি তার সাথে সাথে হোটেলগুলি পাবো, তার কত ট্যারিফ সমস্ত পেয়ে যাবো। ইনডোর ম্যাপ, যেমন এয়ারপোর্টের ভিতরে ম্যাপ, সেগুলো পেতে পারি। এবং তাছাড়া একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হচ্ছে মাই ম্যাপ। এই মাই ম্যাপটা নিয়ে আমরা কিন্তু এর আগামী দিনে আমরা কাজ করব। গুগল আর্থ প্রো হচ্ছে আমাদের দ্বিতীয় টুল, যে 1985 সালে গুগল গ্রহ থেকে প্রাপ্ত চিত্রগুলি সাজিয়ে গুগল আর্থ কম্পিউটারে দেখা যায় এমন একটা ভার্চুয়াল আর্থ তৈরি করেছে। তার মধ্যে পৃথিবীর প্রায় সম্পূর্ণ ত্রিমাত্রিক বিভিন্ন সময়ের স্পেশাল তথ্য একত্রিত করেছে। গুগল আর্থে আজকে আমরা যেমন আজকের তথ্য যেমন পাই, তেমনি অতীতের বেশ কিছু তথ্য খুঁজে পেতে পারি। ফলে গত 10 বা 20 বছরে ভূমি ব্যবহারের কি পরিবর্তন ঘটেছে তা আমরা দেখতে পারি ও তার মানচিত্র রচনা করতে পারি। এর মধ্যে একটা কাজ আছে যেটাকে বলে ডিজিটাইজেশন, অর্থাৎ আমি যা দেখছি সেটা একটা ছবি, এই ছবিটাকে আমি অবজেক্টে যখন কনভার্ট করতে যাব তাকে আমাকে ডিজিটাইজ করতে হবে। এই ডিজিটাইজ একটা কি বলবো, হাতে ছবি আঁকার মতো একটা ব্যাপার, এবং এই ডিজিটাইজেশনটা একেবারেই কঠিন কাজ নয়, খুব সহজ, এবং এই দুটো টুলেই এই ডিজিটাইজেশনের সুবিধা আছে। এবং এই ডিজিটাইজেশন করার পরে যে ফাইলগুলি তৈরি হয় সেগুলো কেএমএল বা কেএমজেড ফাইল, এগুলো টেক্সট ফাইল, কেএমজেডটা হচ্ছে জিপড টেক্সট ফাইল একটা, কিন্তু এগুলো হচ্ছে গুগল স্পেসিফিক ফাইল। এই ফাইলগুলি পড়ার জন্য আবার অ্যাপ্লিকেশন আছে, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত কেএমএল এবং কেএমজেড ফাইল নিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর গুগল আর্থ প্রো একটা প্রোগ্রাম, এটিকে বিনামূল্যে ডাউনলোড করা যায়, এবং এর ওয়েব ভার্সন আছে, কিন্তু ডাউনলোড করে নিলে বেশি সুবিধা। গুগল আর্থের উদাহরণ, আমি এখানে একটা গুগল আর্থে কি কাজ করা যায় তার একটা উদাহরণ রাখছি। বাঁদিকে ছবিটা 2022 সালে, এটা হচ্ছে 55 গ্রাম এলাকা। এখানে দেখা যাচ্ছে যে 55 গ্রাম এলাকাতে প্রচুর বাড়িঘর তৈরি হয়েছে, কিন্তু 2011 সালে কি ছিল, এখানে প্রচুর জলাভূমি ছিল। এই জলাভূমিগুলি আস্তে 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 ভরাট করে, মানে ডান দিকেটা হচ্ছে 2011 সালে, তো সেই সময়কার থেকে আজকে এই পরিবর্তনগুলি ঘটেছে। কি ঘটেছে, যেখানে যে হিট সিঙ্ক গুলি ছিল, অর্থাৎ যে জলাভূমিগুলি ছিল যেগুলো কিছুটা অন্তত তাপ গ্রহণ করত, তো সেই জলাভূমিগুলি সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ একটা জলবায়ু পরিবর্তনে এটা সংকোচনটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। উপরন্তু অজস্র বাড়িঘর তৈরি হয়েছে, যেটা কি হয়েছে, তার কার্বন ফুটপ্রিন্ট গুলি বেড়ে গেছে। তো এইভাবে আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে গ্রিনারিও কমে গেছে, সবুজ জায়গা যেটা ছিল সেটা কমে গেছে। এর ফলে যেটা হচ্ছে যে আমরা পুরোপুরি এখানে ক্লাইমেট চেঞ্জের এই ছোট্ট একটু জায়গা ক্লাইমেট চেঞ্জে কি কন্ট্রিবিউট করেছে সেটা কিন্তু আমরা এখান থেকে কিছুটা অ্যাসেস করতে পারবো। এটা হচ্ছে এমন এক ধরনের ম্যাপ যেটা আমরা কিন্তু গুগল আর্থের সাহায্যে সহজেই তৈরি করতে পারবো, এবং প্রতিটা জিনিসকে ডিজিটাইজ করতে পারবো, এলাকা মাপতে পারবো, মানে কতটা এরিয়া জুড়ে কি ধরনের পরিবর্তন ঘটেছে সেগুলো মাপতে পারবো, এবং তাই নিয়ে আমরা দরকার হলে গ্রাফ তৈরি করতে পারবো, বার গ্রাফ তৈরি করতে পারবো, এবং যেরকম ধরনের একটা রিপোর্ট তৈরি করতে হলে যেভাবে একটা রিপোর্টকে উপস্থাপনা করতে হয়, তার জন্য যে যে জিনিস দেখাতে হয় সবকিছু আমরা এর সাহায্যে করতে পারবো। এরপরে আসছি আমরা গুগল ম্যাপে। গুগল ম্যাপে আমি একটা ছোট্ট জায়গার একটা উদাহরণ দেখাচ্ছি। এটা ইন্টারঅ্যাক্টিভ নয়, কাজে এখানে দেখা যাবে না। ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমি একটা পাড়ার 4টে বাড়িকে আমি ম্যাপ করেছি, এবং 3টে গাছকে ম্যাপ করেছি, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এবং এই বাড়িগুলির প্রত্যেকটার কিছু কিছু মানে তথ্য এখানে রয়েছে। যেমন এই বাড়িটা কৃষ্ণর বাড়ি, একটা বাড়িকে ক্লিক করলে আমরা দেখতে পাবো সেটা কৃষ্ণর বাড়ি, আর একটা বাড়িতে ক্লিক করার সাথে সাথে তার সম্বন্ধে জানতে পারবো। প্রতিটা বাড়ির পিছনে একটা যে বাড়িটার সম্বন্ধে যে তথ্যগুলি আমরা
সঞ্চিত করা আছে। এবং এখানে একটা গাছ রয়েছে, এই গাছটি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে গাছটি কি গাছ এবং গাছটি কবে লাগানো হয়েছিল, এই গাছটিতে বিশেষত্ব কি, এখানে কোনো পাখির বাসা আছে কিনা, এখানে কোনো মৌচাক বাসা বেঁধেছে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক তথ্যই কিন্তু এর মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারবো। কাজে পরিবেশ ম্যাপিং এর জন্য এই গুগল ম্যাপ এইভাবে কাজ করে। তো আমি এখানে এরপরে আমি কি কি লাগবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ডেস্কটপ অথবা ল্যাপটপ লাগবে, এটা অ্যান্ড্রয়েড ফোনে করা যাবে না। একটা গুগল অ্যাকাউন্ট লাগবে, জিমেল অ্যাকাউন্ট, কারণ এর তথ্যগুলি এ রেখে দেয় হচ্ছে গুগলের যেটা ড্রাইভ সেখানে রেখে দেয়। ক্রোম ব্রাউজার লাগবে, আর গুগল আর্থ প্রো ইনস্টল করতে হবে। গুগল আর্থ প্রো ইনস্টল করতে হয় কি করে সেটা আমি বলছি। গুগল আর্থ প্রো যেভাবে ইনস্টল করতে হবে, যেটা মানে গুগল আর্থ প্রো এটা লিখে সার্চ দিলেই দেখা যাবে গুগল আর্থ প্রোর অনেকগুলি অপশন খুলে গেছে। তার মধ্যে সবচেয়ে উপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এইটা, যে google.earth.com, সেখানে হচ্ছে আর্থ ভার্সনস। এই আর্থ ভার্সনে যখনই আমি ক্লিক করব তখন আমরা পাবো গুগল আর্থ প্রো অন ডেস্কটপ। এই সিলেক্ট ডেস্কটপ ভার্সন, ডেস্কটপ ভার্সনটা আমরা যেই মুহূর্তে সিলেক্ট করব তখন আমরা পাবো হচ্ছে এই যেটা, এই উইন্ডোটা খুলবে এবং এখান থেকে নিচে লেখা আছে ডাউনলোড আর্থ প্রো অন ডেস্কটপ। এবার এটাকে ডাউনলোড করার পরে সেটাকে রান করাতে হবে, রান করলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা হচ্ছে সহজ ব্যাপার। আগামীকাল যখন আমরা ওয়ার্কশপটা করবো, আশা করবো যে সবাই, মানে আগামীকাল বা পরশু যেদিন আমার ওয়ার্কশপটা থাকবে সেদিন আশা করবো যে সবাই এই গুগল আর্থ প্রো ইনস্টল করেছে ক্রোম ব্রাউজার নিয়ে এবং গুগল অ্যাকাউন্ট নিয়ে সবাই হাজির থাকবেন। নেক্সট আমরা যাচ্ছি যে শুরু করার আগে আরেক কয়েকটা কথা, যে নিজের কম্পিউটারে একটা ফোল্ডার বানিয়ে রাখতে হবে। এই ফোল্ডারে কি থাকবে, যে স্থানীয় এলাকার কিছু তথ্য সংগ্রহ করে রাখতে হবে, যেমন কোন বাড়িতে কতজন বাস করে বা ওই ধরনের কিছু ডেমোগ্রাফিক তথ্য, কিছু ছবি যেমন গাছের ছবি, এমন কিছু ছবি যা স্থানীয় পরিবেশ বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ, তা সংগ্রহ করে ফোল্ডারে রেখে দিতে হবে ক্যাপশন সহ। মানে সেটা হচ্ছে একটা এই কয়েকটা ইমেজ ফাইল থাকবে আর একটা টেক্সট ফাইল থাকবে, যে যার মধ্যে আমরা ডেমোগ্রাফিক তথ্যগুলি আমরা রেখে দিতে পারি। আর ম্যাপে আমি কি দেখাতে আপনারা চাইছেন সেইটা সম্বন্ধে আগে থেকে একটা যদি ধারণা করা থাকে তাহলে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো আমরা মোটামুটি ভাবে এইটুকু মানে প্রস্তুতি নিয়ে আমরা আসব। আর আমার সাথে যোগাযোগের এইখানে আমি আমার দিয়ে দিলাম যে ইমেল, ফোন এবং হোয়াটসঅ্যাপ সবই দিয়ে দিয়েছি। একটা কথা, যে এই যে প্রেজেন্টেশনটা, এটার একটা কপি পিডিএফ আমি বিচিত্র পাঠশালায় দিয়েছি সুভাদির কাছে, এবং আশা করি তিনি সেটি সবার সাথে শেয়ার করবেন। আমি শেয়ার করতে বলেওছি, যে এইটার পরে তার শেয়ার করে দিলে প্রত্যেকেরই সুবিধা হবে যে কিভাবে কি পাবে। ধন্যবাদ ও শুভেচ্ছা। কিন্তু শেষ করার আগে একটা জিনিস আমি একটু দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে আমি এটা বন্ধ করে নিই। স্টপ শেয়ারিং, হ্যাঁ, স্টপ শেয়ারিং বুঝতে পারছি না আমি। ওই ওপরে দেখুন, ওপরে থাকে। হ্যাঁ, সরি, স্টপ শেয়ারিং। হ্যাঁ, স্টপ শেয়ারিং, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এবার হচ্ছে আমি একটু আরেকটা শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে আমরা গুগল আর্থ প্রো একটা জায়গা দেখাচ্ছি, এখানে ঘোড়ামারা দ্বীপটা দেখা যাচ্ছে। তো বলা হয় যে ঘোড়ামারা দ্বীপটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জে এফেক্টেড হয়েছে, কিন্তু কতটা এফেক্টেড হয়েছে, এখানে যে আমরা গুগল আর্থের যে অংশটা দেখছি এটা হচ্ছে 2012 সালের, এবং 2012 সালের পরে এখানে একটা নেভিগেশনের একটা আছে, স্লাইডার আছে, এটা দিয়ে আমরা বিভিন্ন সময়ে চলে যেতে পারি। তা আমরা যদি স্লাইডারটা দিয়ে এগোতে থাকি তার দেখবো যে আস্তে আস্তে কি চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে যে 2014 সালে ঘোড়ামারা দ্বীপ কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছে, এবং তারপরে আবার যদি এগোই দেখতে পাবো যে ক্রমশ ঘোড়ামারা দ্বীপটা ছোট হতে 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 আজকে ঘোড়ামারা দ্বীপের যে চেহারা সেই জায়গাটাতে চলে এসেছে, এবং আজকে ঘোড়ামারা দ্বীপের কি অবস্থা, এই এতটুকু সংকুচিত হয়েছে। কাজেই এই গুগল আর্থ প্রো এবং গুগল ম্যাপ, এই দুটোর সাহায্যে আমরা অনেকগুলি কাজ আমরা করতে পারি, যেগুলো ভবিষ্যতে হয়তো আমাদের এই যে প্রজেক্টগুলি হবে সেই প্রজেক্টগুলিতে কাজে লাগবে। ধন্যবাদ। বাহ, খুবই ইন্টারেস্টিং
প্রদীপদার সম্পূর্ণ ওয়ার্কশপের আশায় রইলাম। আগামী পরশুদিন নিশ্চয়ই সবাই উৎসাহিত হবেন। আমরা সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। আমি রিঙ্কু দাসকে ডেকে নেব। রিঙ্কু দাস একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি বারুইপুর স্কুলে পড়ান। সাস্টেনেবল এডুকেশন নিয়ে গত 7 বছর ধরে কাজ করে যাচ্ছেন। তাছাড়াও তিনি CEE পর্যাবরণ মিত্র, বিপ্রো, আরদিয়ান আর চিলড্রেন সায়েন্স কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। রিঙ্কু, আপনি খুব অল্প পরিসরে আপনার কালকের যে ওয়ার্কশপ সেইটার সম্বন্ধে একটা রূপরেখা দিয়ে দিন। আচ্ছা, রিঙ্কু আসার আগে আমি একটু দুটো কথা একটু বলতে চাই। এক হচ্ছে যে সায়ন্তন বারবার ওই গুগল ফর্মের লিঙ্কটা দিচ্ছে ওই চ্যাট বক্সে, তো আশা করি আপনারা সকলে গুগল ফর্মটা ভরেছেন, কারণ আমাদের কাছে শুধু HM দের ইমেল আইডি আর ফোন নাম্বার আছে, আপনাদের সকলের নেই। তো এই গুগল ফর্মটার থেকে আমরা আপনাদের সকলের কন্ট্যাক্ট গুলো, ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট, ইমেল আইডি, ফোন নাম্বারটা পেয়ে যাব। এবং প্লাস ওই সার্টিফিকেটের জন্য আপনাদের নামটাও লাগবে, কারণ এই ওয়ার্কশপের ইয়েতে যারা পার্টিসিপেট করছেন সার্টিফিকেটও পাবেন, তো তার জন্য আপনাদের নাম মানে উইথ কারেক্ট স্পেলিং এন্ড অল সেগুলো আমরা সব গুগল ফর্ম থেকে পেয়ে যাব। সেই জন্য ওই সকলকে অনুরোধ করছি, অনেকেই তো দেখছি ড্রপ আউট করে গেছেন, তো যাই হোক যারা এখনো আছেন এই গুগল ফর্মটা প্লিজ ভরে দিন। সেই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রদীপদার তো ওয়ার্কশপটা পরশুদিন হবে 28 তারিখে, এবং ওই 2.25 ঘন্টার মধ্যে আশা করি পুরো জিনিসটা উনি কভার করতে পারবেন ভালোভাবে ওটা নিয়ে। এবং অনেকেই ওনার ওয়ার্কশপটাতে অপ্ট করেছেন আমি দেখলাম, তো সুতরাং ওটা নিয়ে কোনো চাপ নেই। চাপ হচ্ছে কালকের ঘটনাটা নিয়ে, যে কালকে আমরা ভেবেছিলাম যে প্যারালালি দুটো সেশন রান করব, যে একটাতে রিঙ্কু এবং আমি, রিঙ্কু ওই বিজ্ঞানের এক্সপেরিমেন্ট নিয়ে বলবে আর আমি ওই সিনেমা কি করে ব্যবহার করতে হয় সেটা বলবো। রিঙ্কু আর আমি মিলে একটা সেশন নেব, এবং প্যারালালি ওই এখানে জুমে যেটা করা যায় গ্রুপ ভাগ করে দেওয়া যায়, তো প্যারালালি আরেকটা সেশন হবে যেখানে সাহিত্য মানে গল্প বলা, কার্টুন, এবং এই সুনেত্রা লাহিড়ী একজন আসছে, সে কিছু ছবি আঁকা এবং এমব্রয়ডারির কথা বলবে, তো সেটা আরেকটা হবে। কিন্তু কি হয়েছে, আপনারা যখন ফিল করেছেন দেখলাম যে অনেকেই দুটোতেই নাম দিয়েছেন, মানে ইয়েস দুটোতেই দিয়েছেন। তো তাহলে পরে দুটোতেই যদি আপনাদের ইচ্ছে থাকে যে দুটোই করব, তাহলে তো প্যারালালি দুটো একসঙ্গে সমান্তরাল ভাবে তো দুটো করা যাবে না। হ্যাঁ, তো তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করছি যে যেহেতু স্বাতী ভট্টাচার্য আসবেন, সুনেত্রা লাহিড়ী আসবেন, ওই সাহিত্য, গল্প বলা, ছবি আঁকা এগুলো নিয়ে আলোচনা করার জন্য, এবং ওরা দুজনেই হচ্ছেন অতিথি, বা ঘরের লোক ঠিক বলা যায় না, অতিথি, তো সেই জন্য ওই ওয়ার্কশপটা কালকে করতেই হবে, মানে যেটা কার্টুন, স্টোরি টেলিং ইত্যাদি, সেই ওয়ার্কশপটা আমাদের কালকে করতেই হবে। তাহলে পরে রিঙ্কু এবং আমার যেটা ওয়ার্কশপটা ছিল যে সিনেমা এবং হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট ইত্যাদি, তাহলে সেই ওয়ার্কশপটা কি আমরা রবিবার দিন করব? মানে আপনাদের জিজ্ঞেস করছি যে আপনারা যদি দুটোই করতে চান তাহলে একসঙ্গে দুটো আলাদা দিন করতে হবে। শনিবার করতে পারি, কিন্তু শনিবার রিঙ্কুর একটু অসুবিধে আছে, রিঙ্কুর একটু অসুবিধে আছে শনিবার, আমাকে বললো সেটা। তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি যে তাহলে সেটা কি করা যায়, মানে এখনই সেই ডিসিশনটা একটু নিই, যে আপনারা কি সাজেস্ট করেন সেটা। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি দুটোই করতে ভীষণ ইন্টারেস্টেড, তো সানডে যদি হয় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তা আমাদের কোনো অসুবিধা নেই, রবিবারে আমাদের কোনো অসুবিধা, শনিবার করতে পারতাম কিন্তু ওই রিঙ্কুর একটু অসুবিধা আছে শনিবার। রবিবারে যদি আমরা করি তাহলে কিরকম, সকালের দিকটা কি আপনাদের সুবিধা হয় না, ধরুন বিকেল 5টা থেকে করলে সুবিধা হয়, আপনারা কি চান? আমার যে কোনো সময় হলে আমি ম্যানেজ করে নেবো আর কি। আচ্ছা, তাহলে একটু বিকেলের দিকে, সকালবেলা বাড়ির কাজ টাজ থাকে হয়তো, তো অনেকে হয়তো বিকেলের দিকটা একটু হাত ফাঁকা থাকবে, তাহলে 5টা থেকে আমরা তাহলে রাখতে পারি। ঠিক আছে, তাহলে ওই ওয়ার্কশপটা তাহলে আমার আর রিঙ্কুর ওয়ার্কশপটা তাহলে রবিবারে নিয়ে ফেলতে হবে, এবং যারা ওটাতে নাম দিয়েছেন আর কি, তাহলে ওটা রবিবার, সেটা আমরা ওই মেল পাঠাবো, তো সেটাতে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, রিঙ্কু তুমি আছো তো? বলে দিন। হ্যাঁ, 5টা যদি হয়, রবিবার 5টা থেকে 7টা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। রিঙ্কু তোমার ঠিক আছে তো? আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ। ওই তো হ্যাঁ হ্যাঁ রবিবার ঠিক আছে। 5টা থেকে 7টা ঠিক আছে প্রথমে তো? আমি বিচিত্র হ্যাঁ রবিবার 5টা থেকে 7টা বা 6টা থেকেও করতে পারেন। ম্যাডাম একটু সন্ধ্যের দিকে করলে ভালো হয় না, মানে এইরকমই 7টার পরে যদি করেন 7টা থেকে এই সময়টা এটা বেশি ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের অসুবিধা নেই তো, তোমার ঠিক আছে রিঙ্কু 7টা থেকে ঠিক আছে? হ্যাঁ 7টা থেকে আমার ঠিক আছে তাহলে কোনো 7টা অসুবিধা থেকেই থাক, তাহলে ঠিক আছে, তাই থাক তাহলে ঠিক আছে। ওকে হ্যাঁ, এবার রিঙ্কু তোমার হ্যাঁ কি ওয়ার্কশপে কি করবে তার একটা ছোট্ট আভাস যদি একটু দাও। হ্যাঁ হ্যাঁ উপস্থিত সবাইকে আমার নমস্কার এবং ভালোবাসা জানাচ্ছি। আমি আরডে নেটওয়ার্ক এবং বিচিত্র পাঠশালা কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শুভা ম্যাডামকে। শুভা ম্যাডাম আমাকে বলার পর আমি জিনিসগুলো নিয়ে ভাবতে শুরু করলাম। তো আজকে আমি প্রথম থেকেই ছিলাম প্রোগ্রামটায়। অন্বেষা ম্যাডাম আমাদের খুব সুন্দরভাবে ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তারপরেও যে বক্তারা ছিলেন আঢ্য স্যার এবং প্রদীপ স্যার, ওনারাও খুব অনেক সুন্দরভাবে বলেছেন। আমার যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ডস অন এক্সপেরিমেন্টের সাহায্যে কিভাবে বাচ্চাদের কাছে, আমাদের স্টুডেন্টদের কাছে কিভাবে এই ক্লাইমেট চেঞ্জ বিষয়টাকে আরো সহজ করে বোঝানো যায়। কারণ এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্লাইমেট চেঞ্জ বিষয়টা কিন্তু বেশ একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটাকে চোখে দেখা যায় না, এটাকে অঙ্ক করে বুঝতে হচ্ছে। মানে 100-200 বছরের যে জলবায়ু তার কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু অঙ্ক করে বিজ্ঞানীরা দেখছেন এবং তার কিছু ফলাফলও আমরা আমাদের তার যে ইম্প্যাক্ট গুলো সেগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। সুতরাং স্টুডেন্টদের কাছে আমরা যদি এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটা যদি বলি, ওরা কিন্তু প্রথম এই শব্দটার সঙ্গে অতটা ইজি ফিল করবে না। কারণ ওদের বইতে, আমি যেহেতু স্কুলে পড়াই, আমি দেখেছি যে বইতে কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন শব্দটা আছে, কিন্তু তার থেকেও বেশি ওদের যেগুলো বোঝানো হচ্ছে যেমন আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 3-তেই ওদের ইংলিশে একটা পিস আছে যেখানে প্রথম ওদের গ্লোবাল ওয়ার্মিং এই শব্দটার সঙ্গে পরিচয় করা হচ্ছে। সেটার উপরে একটা অ্যানিমাল মিটিং বলে একটা পিস আছে যেখানে বিভিন্ন অ্যানিমালরা এক জায়গায় জড়ো হয়েছে, তারা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছে। এই 3 থেকে শুরু করে এই 5, 6, 7 প্রত্যেকটা ক্লাসেই কিন্তু অল্প অল্প করে এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে কিছু সহজ হ্যান্ডস অন এক্সপেরিমেন্টের আমি কথা বলবো, যেগুলো আমাদের স্টুডেন্টরা বাড়িতেই করতে পারবে। সহজ কিছু জিনিস লাগবে, যেমন থার্মোমিটার, কিছু যদি ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারটা ওরা আমরা তো শুনলাম যে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারটা কিভাবে চেঞ্জ করছে, তো সেটা কিভাবে মাপা হয়। আমাদের যে হিউমিডিটি, যে প্রত্যেক দিন যে কিভাবে হিউমিডিটিটা মাপা হয়, তো এগুলো ওরা কিভাবে বাড়িতে বসে সহজে ওরা মাপতে পারবে, হ্যাঁ সেইগুলো আমি নিয়ে একটু আলোচনা করব। আর হচ্ছে এই যে গ্রিন হাউস এফেক্টের কথা বলা হচ্ছে, তো সেটাও ওরা বাড়িতে কিভাবে নিজেরা হাতে ছোট মডেলের সাহায্যে গ্রিন হাউস এফেক্টটাকে ওরা বুঝতে পারবে, সেই রকম ওরা মডেল তৈরি করে ওরা নিজেরাই বাড়িতে বসে পরীক্ষা করতে পারবে। আর শেষে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে আন্টার্কটিকায় যে বরফ গলছে, এই আন্টার্কটিকার বরফ কেন গলছে, এর ওপর সমুদ্রের জলের স্যালিনিটির কোনো প্রভাব আছে কিনা, সেটাও
ওরা পরীক্ষার সাহায্যে, হ্যাঁ মানে বিশেষ কিছুই লাগবে না, ঘরের অনেকের বেশিরভাগ স্টুডেন্টদের বাড়িতেই আশা করব যে বরফের টুকরো, আইস কিউব পাওয়া যাবে। সেগুলো সাহায্যে ওরা কিন্তু বাড়িতে বসেই এই ছোটখাটো পরীক্ষাগুলো করতে পারবে। এবং আমার মনে হয় এগুলো করলে বা আরেকটা আমি যেমন বলতে ভুলে গেলাম, যে ওরা যেমন সারা দিনের টেম্পারেচারটা ওরা রেকর্ড করতে পারে, হ্যাঁ ঠিক সেরকম ওরা রেইনফলটা, সামনেই আমাদের যে মনে করুন যখন বৃষ্টি আসবে, তো রেইনফলটা কিভাবে মাপা হয় রেন গজ তৈরি করে, সেটাও ওরা মাপতে পারে। তো এই জিনিসগুলো ওরা একেবারে বাড়িতে বসে ডেটা নিতে পারে, নিয়ে এই টোটাল যে লোকাল যে ওয়েদার, সেই লোকাল ওয়েদার সম্পর্কে একটা ধারণা আমার মনে হয় ছাত্রছাত্রীরা এইভাবে নিজেদের মধ্যে তৈরি করতে পারে। তো ম্যাডামকে, শুভা ম্যাডাম, আপনি কি ওই ভিডিও, আমি এই ওই হ্যাঁ, ছোট্ট একটু ভিডিও, মানে সেখানে কিন্তু কোনো সাউন্ড নেই আমি দেখলাম। হ্যাঁ এই দুটো জিনিসকে বোঝাবার জন্য দুটো ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ দুটো ছোট ছোট ভিডিও তৈরি করেছি, যেটা আমি ওই দিনকে আপনাদের ডিটেলে দেখাবো। আজকে ম্যাডামকে আমি অনুরোধ করব যে ভিডিও দুটো যদি একটু অল্প করে মানে দেখানো যায়, হ্যাঁ, যাতে। 1 মিনিট, সেটাই আমি দেখছি। 1 মিনিট, আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো তাহলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটাতে ওই আমি রোহনকে বলেছিলাম, ও দেখছি সাউন্ড দেয়নি। ঠিক আছে, এটা জাস্ট একটা একটা মানে আন্দাজ, একটা ধারণা দেওয়ার জন্য, তো তো সুতরাং সেইটুকু পারপাস সার্ভ করবে। এখানে আসল ভিডিওতে রিঙ্কুর একটা মানে এক্সপ্লেনেশন আছে থ্রু আউট, তো সেইটাও দেয়নি। মানে যখন রিঙ্কু পড়াবে তখন সেটা চলবে, এটা জাস্ট একটা ট্রেলার টাইপের, তো এখানে ওগুলো দেয়নি আর কি। এটাতেও রিঙ্কুর এক্সপ্লেনেশন আছে এই এর সঙ্গে, ছবির সঙ্গে। থ্যাংক ইউ ম্যাম। তো আশা করি আপনাদের মানে ছাত্রছাত্রীদের জন্য এটা ভালোই লাগবে। ওরা গরমের ছুটিতে এই পরীক্ষাগুলো নিজেরা করে আমার মনে হয় অনেকটাই আন্দাজ করতে পারবে এই জটিল বিষয়টাকে, কিছুটা হলেও ওরা বুঝতে পারবে। আচ্ছা, অবশ্যই তো আমার একটা প্রশ্ন, ওরা যে হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট গুলো করবে, আরেকটা হচ্ছে যে ওই অন্বেষা যে বললো, যে সাইট গুলো দেখালো যেখান থেকে তথ্য, ডেটা ইত্যাদি, গ্রাফ ইত্যাদি ডাউনলোড করা যায়, তো সেগুলো নিয়ে কি কি কাজ করা যেতে পারে ছাত্রছাত্রীদের সঙ্গে ওদের লেভেলে, সেটারও কিছুটা ধারণা কি তুমি দেবে? মানে অ্যাভেলেবল ডেটা যা আছে সেগুলো, সেটাকে অ্যানালাইজ করে তার থেকে নলেজ কি করে বের করে আসবে, তা সেগুলোকে ইন্টারপ্রেট কি করে করবে, সেটার একটু কি কোনো ধারণা? হ্যাঁ, না সেটা করাই যায়। সেটা মানে ডেটা নিয়ে কাজ করতে গেলে মানে একটু বড় মানে সিনিয়র স্টুডেন্টদের আমাদের লাগবে। আর ছোটরা তো অতটা ভালো ওগুলোকে মানে অ্যানালিসিস করতে পারবে না। তো সেটা মানে সেটা বলাই যেতে পারে, কিন্তু সেটা একটু বড় স্টুডেন্ট না হলে আমার মনে হয় একটু ওদের কাছে ওটা বোরিং হয়ে যাবে। মানে ছাত্রছাত্রীদের কাছে ভিজুয়ালটা ওদের কাছে বেশি এফেক্ট করে, ওরা যদি সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছে। আর সেটাও আমি বলে দিতে পারি যদি আমার সময় মানে থাকে, যে কিভাবে যে মনে করো কলকাতার কোনো একটা এরিয়া ধরে সেইখানকার যদি আমরা গুগল থেকে বিভিন্ন সাইট আছে, যে লাস্ট 10 ইয়ার্স এর আমরা যদি ডেটা নিলাম, যে ম্যাক্সিমাম মিনিমাম রেনফল বা এই যে এইগুলোর যে নিয়ে আমরা এবার সেগুলোকে গ্রাফে প্লট করে আমরা স্টাডি করতে পারি যে এগুলোর কিরকম চেঞ্জ হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে এগুলো তো মানে একেবারে
চেঞ্জটা তো একেবারে সরল রৈখিক হবে না, মানে একটা আপস অ্যান্ড ডাউন হবে। তাও যে এগুলো ট্রেনটা কোন দিকে আছে, হ্যাঁ সেটার একটা মোটামুটি আন্দাজ মানে ছাত্রছাত্রীরা করতে পারবে। আগে ওদের ডেটাগুলো নিতে হবে, ডেটাগুলোকে নিয়ে তারপরে ওরা এটা একটা শুভ এবার একটা কথা বলি যে হ্যাঁ বলুন। হ্যাঁ যেহেতু আপনাদের এটা রবিবার চলে গেল, হুম। সুতরাং আরেকটু ডিটেল প্ল্যান করার সময়টা রিঙ্কুও পেয়ে যাবেন, একটু হ্যাঁ, ভাবনা নিশ্চয়ই। হ্যাঁ এদিকে আমাদের 9টা টাইম পেরিয়ে গেছি আমরা, হ্যাঁ, আমাদের হ্যাঁ, একজন বক্তা বাকি আছেন। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ আপনাদের রিঙ্কুর যদি বক্তব্য শেষ হয়ে গিয়ে থাকে, হ্যাঁ ম্যাডাম আমার শেষ। আচ্ছা শেষ, সুতরাং যেহেতু আরো একটা দিন সময় পাওয়া গেল, সুতরাং যা প্ল্যান ছিল তার সঙ্গে আরো কিছু প্ল্যান করে নেওয়া যেতেই পারে, সেটা আপনারা করে নিন। আমি ইন দ্য মিন টাইম একবার দেখে নিই শঙ্কর সুব্রমণিয়াম আছেন। শঙ্কর সুব্রমণিয়াম তিনি একজন বিশিষ্ট শিল্পী এবং ফটোগ্রাফার আর অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতাও তিনি। তিনি কলকাতার দ্য হেরিটেজ স্কুলে ভিজুয়াল আর্ট ও ফটোগ্রাফির শিক্ষক, ভিজুয়াল কমিউনিকেশন, স্টোরি বোর্ডিং অ্যান্ড ভিডিও এডিটিং বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিয়মিত তিনি কর্মশালা পরিচালনা করে থাকেন। তার এখানকার যে ওয়ার্কশপ, তার বিষয় হবে কার্টুনের সাহায্যে পাঠ গ্রহণ। আমি শঙ্কর আপনাকে অনুরোধ করব যে আপনি স্বল্প সময়ে একটু রূপরেখাটা যদি দিয়ে দেন। হ্যাঁ মানে এখন দেখতে পাচ্ছি যে সবাই একটু টায়ার্ড হয়ে গেছেন, মানে একদম এতক্ষণ যখন চলেছে। সুতরাং কার্টুনের কথা শুনলে সেটা একটু হয়তো আমরা ঠিক আছে, দেখি এখন মানে কিভাবে কিরকম রেসপন্স পাই। প্রথম কথা বলে রাখি যে সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই আমরা কিন্তু খুবই গল্পবাজ, মানে এটা তো কোনো সন্দেহ নেই যে আমরা যদি ঘুম থেকে উঠে যদি মনে হয় যে আমাদের আজকে স্কুল যেতে নেই, তাহলে বায়না তো আমরাও করেছি। আমাদের মানে বাচ্চাদের যখন আমরা স্কুলের মানে বাচ্চারা যখন আসে তাদের কাছ থেকেও আমরা অনেক গল্প শুনি যে আজকে হোমওয়ার্ক হয়নি কেন, সে মানে এমন উদ্ভট অনেক কিছু হয়তো বলে দেবে যে এই জন্য আমরা হোমওয়ার্কটা করিনি, এটা হয়নি, ওটা হয়নি, আমি কিন্তু করেছিলাম কিন্তু খাতাটা না মা রাখতে ভুলে গেছে। এই যে গল্প বলাটা, এটা কিন্তু আমাদের সব সময় মানে আমাদের রক্তের মধ্যে রয়ে গেছে, এটা তো কোনো সন্দেহ নেই। তো সুতরাং আমাকে এই জিনিসটা এই বিষয় নিয়ে কথা বলা খুব একটা অসুবিধে হবে না, আর আপনারাও খুব সহজে বুঝতে পারবেন। আমি কুইকলি একটা চেষ্টা করব একটা প্রেজেন্টেশন দেখানো, এবং সেটা বিষয়ে যখনই দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা ওয়ার্ক করে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে, এর মধ্যে লেখা আছে ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড স্টোরি বোর্ডিং। হ্যাঁ, আমি ফুল স্ক্রিন করছি না কারণ আমি কিছুটা এখানে রিয়াকশন দেখতে চাই লোকের। তো প্রথম স্লাইডটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্রথম স্লাইডটা দেখাবার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা ভাষা শেখায়, মানে ইংরেজি, বাংলা, হিন্দি, যারাই যেটাই শেখায়, এই যে ভাষাটা আমরা কিভাবে বুঝি, এই বোঝার একটা ক্ষমতা যেটা আমাদের মধ্যে রয়েছে, তার মধ্যেই কিন্তু একটা আঁকার ব্যাপার আছে। আমি কারণটা দেখাই যে প্রথমেই আমি এই স্লাইডে দেখাই, কেউ কি বলতে পারে এইটা কিসের গল্প হতে পারে, এটা কি গল্প, বা এই গল্পে যে ছবিটা দেখা যাচ্ছে তার মধ্যে কি কি দেখা যাচ্ছে? সাবিত্রী সূত্রবানের কথা হতে পারে। ঠিক আছে, মানে চট করেই আমি পেয়ে গেলাম যে কি গল্পটা। এই গল্পের মধ্যে আপনারা কি কি দেখছেন, মানে এখানে ছবির মধ্যে কি কি দেখছেন? যমরাজ, সাবিত্রী, সত্যবান রয়েছেন। আর পেছনে যিনি আছেন যমরাজ, মানে ওটাকে যমরাজ কি করে বুঝলাম আমি? নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ যমরাজকে দেখেনি, তাই না? A woman praying for her husband's life. Correct, absolutely.
হ্যাঁ, এই 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 যে জিনিসটা, ঠিক আছে, আমি কুইকলি বলে দিই যে এই যে জিনিসটা, এই একটা ছবি, এই একটা ছবির মধ্যে আমি অনেক কিছু যে গল্পটা দেখতে পাচ্ছি এবং অনুভূতিটা যেটা হচ্ছে যে আমার এই যে গল্পের মধ্যে যে কিভাবে আমি এটাকে সঙ্গে রিয়াক্ট করব, এইটা ডান পাশে দেখবেন যে একটা বিশাল বড় লেখা, মানে হয়তো 2-3 পাতার ওই গল্পটা লেখা আছে। এই যে 2-3 পাতার যে লেখাটাকে পড়তে হবে, পড়ে আমাকে বুঝতে হবে, সেটাও আমার মনে হয় একটা ছবিতেই আমি মোটামুটি বুঝে গেছি যে কি হলো ব্যাপারটা কি হলো, এবং আমি ভাবতেও পারছি এবং আমি কমিউনিকেট করতে পারছি। মানে আকাশটা কি কিরকম লাল, মানে যেহেতু যমরাজ নেবে আসছে, সে হয়তো মানে আকাশটা লাল, এইখানে উনি যে মানে কোলে মানে সত্যবানকে মাথাটাকে রেখেছেন নিজের কোলে, এই যে মুখের যে এক্সপ্রেশন, সবকিছু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবিটা খুবই ভালো আঁকা এবং সেটা সূত্রে আমি পুরো গল্পটা জানতে পারছি। আরেকটা জিনিস যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের সময় হয়তো কার্টুন বলে কার্টুন ফিল্ম বা কার্টুন সিরিয়ালস দেখার যে প্রথাটা তো ছিল না। আমরা কি করতাম, আমরা কমিক স্ট্রিপ দেখতাম, কমিক গল্প দেখতাম, কমিক বই পড়তাম। ইনফ্যাক্ট আমাদের যেটা মনে হয় সেটা যে ইতিহাসের যতগুলো গল্প আমরা জানতে চাই, সেটা কিন্তু ইতিহাসের যে বই পড়ে যতটা মনে রাখতে পেরেছি, তার থেকে অনেক বেশি মনে রাখতে পেরেছি আমার চিত্রকথার ছবিগুলো দেখে। একটা ইমিডিয়েট কমিউনিকেশন হয়, একটা খুব অল্পের মধ্যে আমি পুরো জিনিসটা বুঝে গেলাম যে পরপর গল্পটা কিরকম হচ্ছে। তো এই জিনিসটা হয় কেন, সেটা হচ্ছে আমরা যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বা ভিজুয়াল কমিউনিকেশন যেটা বলি, আমি যে কোনো ভাষায় আমি একটা যদি শব্দ বলি, সেই শব্দের একটা কিন্তু আমার মাথার মধ্যে একটা ছবি তৈরি হচ্ছে। এই ছবি তৈরি হওয়াটাই কিন্তু বোঝা। এই ছবিটা যতক্ষণ না আমি ওই ভাষার থেকে আমি ওই ছবিটা তৈরি হচ্ছে আমার মাথার মধ্যে, ততক্ষণ কিন্তু আমি সেই ভাষাটা বুঝলাম না। এখন যদি আমি কোনো ছবি না দেখিয়ে যদি বলি আমি বট গাছ নিয়ে আমি কথা বলবো, এই বট গাছ, এই যে শব্দ বট গাছ, এই যে শব্দটা যদি আমি আগে শুনে না থাকি, তাহলে কিন্তু আমার মাথার মধ্যে কোনো ছবি আসবে না যেটা বট গাছকে রিপ্রেজেন্ট করবে, এবং সেই সময় আমি কিন্তু বট গাছ কথাটাই বুঝলাম না। তো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে আমাদের যে বোঝার যে ক্ষমতা, সেই বোঝার ক্ষমতাটা কিন্তু রিলেটেড টু সাম ফর্ম অফ এন ইমেজ যেটা আমার মাথার মধ্যে তৈরি হচ্ছে। আপনাদের আরেকটা স্লাইড দিয়েই আমি শেষ করব। এই যে জিনিসটা, যেটা একটা খুব সরল একটা আঁকা চিত্র, এর মধ্যে আপনি কি বলতে পারেন এটা কি বোঝানো হয়েছে? চারটে বক্স, তার মধ্যে আপনারা যদি দেখেন কি বোঝানো হয়েছে। ফটোসিনথেসিসের ব্যাপার কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটা ফটোসিনথেসিস এর ব্যাপার। সো আপনার যদি ফটোসিনথেসিস যদি বোঝাতে হয়, চারটে ফ্রেমের মধ্যে আমার কিন্তু বোঝানো হয়ে গেল। এর মধ্যে যে বিশাল বড় আঁকার যে ক্ষমতা দরকার, যা বা আমার যে আঁকতে না জানলে যে আমি এটা করতে পারবো না, সেরকম কোনো ব্যাপারই নেই। এই যে জিনিসটা, যে পুরো প্রসেসটা যে চারটে ফ্রেমে যেটা দেখানো হয়েছে, সেটাকেই আমরা বলি স্টোরি বোর্ডিং। আমরা কমিক স্ট্রিপে যেরকম দেখি যে একটা ফ্রেমের মধ্যে একটা গল্পটাকে এক ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যখনই আমরা একসঙ্গে দেখি, তখন আমরা পুরো জিনিসটাকে সিনেমার মধ্যে দেখতে পাই। সেই জিনিসটাই আমরা স্টোরি বোর্ডিং বলি। স্টোরি বোর্ডিং এর একটা খুব ছোট্ট জিনিস হচ্ছে, ইট নিডস এ ভেরি বেসিক স্কেচিং। খুব অল্প আঁকাতেই আমাদের বোঝানো সম্ভব থাকে।
আর ওপরে আমরা বা ওপরে নিচে যে কোনো জায়গায় আমরা যে জিনিসটা যেটা ঘটছে সেই লেখাটা আমরা লিখে থাকি, এটাকে স্ক্রিপ্ট জায়গা লেখা হয়। আমি যদি ডায়লগ বলতে চাই, এখানে এই যে দুজন বলছে, কিছু একটা হয়তো গল্প বলছে, কিছু হয়তো বোঝাচ্ছে, এটা হয়তো টিচার হতে পারে, এটা হয়তো স্টুডেন্ট হতে পারে। সো এই যে জিনিসটা আমরা ওপরে লিখি, এটাই আমরা স্টোরি বোর্ড। এটা আমরা কালকে আরো বিস্তারিতভাবে জানবো যে কিভাবে এটাকে করা যায় এবং কিভাবে সেটাকে এফেক্টিভলি বাচ্চাদেরকে দিয়ে করিয়ে আমরা জিনিসের বিষয়টাকে খুব সরল করে দিতে পারি। এবং একটা লাস্ট কথা, আঁকা আর লেখা মধ্যে তফাৎটা বোঝা খুব দরকার। লেখার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই যে এইরকম আমরা আঙুলটাকে ব্যবহার করে আমরা লিখি। আমরা শুধু আমি যদি এ লিখি, অ লিখি, আমি অ লিখলাম জাস্ট অল্প একটু রিস্টটাকে মুভ করে। এইটাই যদি আমি বিশাল বড় অ লিখি, আমার এইখানে কনিটা দিয়ে আমি যদি মানে মুভ করে আমি যদি লিখি, তখন আমি লেখা বলা না হয় না, ওটা আঁকা হয়ে যায়। আমি অটা এঁকেছি তখন বড় করে। এইটাই হচ্ছে তফাৎ। এই তফাৎটা আরো আমরা দেখবো কিভাবে সেটা হয়। লেখা আর মানে আঁকাটা যদি তফাৎটা বুঝতে পারি, আমরা সবাই কিন্তু দেখতে পারবো যে আমরা কোনো না বা কোনোভাবে আমরা কিন্তু আঁকা করতে পারছি। এইটাই হচ্ছে আমার বিষয়। এবং কালকে আমরা দেখবো যে এটা কিভাবে আমরা গল্পগুলোকে আমরা সরলভাবে এরকম আমরা কানেক্ট করতে পারবো। ওকে, আমি এখন স্ক্রিনটাকে ধন্যবাদ শঙ্কর। আমি বলে রাখি যে কালকে আমাদের সেশনে যেটা হবে যে শঙ্করের সঙ্গে আরো যে দুজন থাকবেন, একজন হচ্ছে স্বাতী ভট্টাচার্য, তার গল্প যে পরমের দেশ আপনাদের পাঠিয়েছি যে ডাউনলোড করে পড়ে রাখবেন। তো সেখানে ওই স্বাতী ভট্টাচার্য যেহেতু উনি পরম সিরিজের গল্প একটার পর একটা ফেসবুকে পোস্ট করছেন এবং সেগুলো অন্যগুলো আমরা দিতে পারি, সেগুলোর সঙ্গে মানে একজন ছোট বাচ্চার সঙ্গে তার প্রকৃতির কিরকম যোগাযোগ এবং সে পরম কতটা সেন্সিটাইজ, অনেক মানে ক্লাইমেট চেঞ্জ এবং কি বলে এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস নিয়ে অনেক পাঠ ওখান থেকে করা যায়। হ্যাঁ, তো শঙ্কর যে আঁকা শেখাবেন সেটা ওই পরমের দেশের পরিপ্রেক্ষিতেই, মানে সেই ঘটনাগুলোকে নিয়েই সেগুলোকে বা সেগুলোর মধ্যে থেকে কি করে স্টোরি বোর্ড করতে হয় এবং পরমকে কিরকম দেখতে হবে, সেইটা কিরকম মানে পরমকে কি করে ছবিতে ফুটিয়ে তোলা যায়, এই সবগুলো দিয়ে উনি শুরু করবেন। সেই জন্য দুজনের মধ্যে একটা মানে লিঙ্ক থাকবে। এবং আপনারা যদি কালকে জয়েন করার আগে পরমের দেশ গল্পটা একটু পড়ে নেন এবং আপনাদের মধ্যে ছবি আঁকাতে যারা উৎসাহী তারা যদি একটু পরমকে স্কেচ করে নিয়ে আসেন, তাহলে হয়তো আমাদের কাজটা সুবিধে হবে। হ্যাঁ, সেটা ওখানে বসে করা যায়, বা যদি একটা হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসেন যে আপনারা পরমকে কিরকম ভাবে ভিজুয়ালাইজ করছেন পরম ছেলেটাকে। আমি হোমওয়ার্ক বলবো না, আমি আসলে চিন্তা ভাবনা করে রাখবো ওরা। আচ্ছা, বেশ ঠিক আছে। মানে ইনফ্যাক্ট ওদের মানে ইট ইজ আ ওয়ার্কশপ, তো ন্যাচারালি ওদের মানে ওখানে আমি চাইবো যে ওরা কিছু কাগজ মানে ড্রয়িং খাতা থাকতে পারে, এমনি প্লেন পেপার থাকতে পারে, প্যাড থাকতে পারে, পেন থাকতে পারে, যেটা দিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন, সেটা আপনাদের কাছে রাখবেন এবং সেটা আমরা ওই সময় ওইখানে দেখবো যে আমরা কিভাবে ওটাকে হ্যান্ডেল করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর আরেকজন যিনি থাকবেন অতিথি সুনেত্রা লাহিড়ী, তো তিনি আর্টিস্ট কাম এমব্রয়ডারি করেন, তাকে আমরা স্পেশালি ডেকেছি কারণ ওনার কাজের মধ্যে মানে উনি পরিবেশ থেকে এনভায়রনমেন্ট থেকে প্রচুর ইন্সপিরেশন নেন আর কি, এবং উনি এই এনভায়রনমেন্ট কনসিয়াসনেস নিয়েই প্রচুর
কাজ করেছেন, তার এক্সিবিশন হয়ে গেছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে এই থিমের ওপরে। তো উনি করবে যে গাছ আঁকা দিয়ে কিছু 2-3টে ছোট ছোট প্রশ্ন ওনাকে করা হয় এবং কাজের কিছু স্যাম্পল দেখানো হবে। তো ধরুন মিনিট 15 ওনার সঙ্গে একটা ইন্টারাকশন হবে যে একটা গাছ আঁকার মধ্যে দিয়েই কত কিছু শেখা যায়, সেটা উনি আলোচনার মধ্যে এবং ওনার কাজ দেখিয়ে উনি সেগুলো একটুখানি বলবেন। তো সুনেত্রা লাহিড়ী থাকবেন, স্বাতী ভট্টাচার্য থাকবেন, আর তারপরে লাস্টে শঙ্কর সুব্রমণিয়াম। তো এই হচ্ছে কালকের আমাদের প্ল্যান। 2 ঘন্টার মধ্যে ভালোভাবেই হয়ে যাবে, 7টা থেকে 9টার মধ্যে হয়ে যাবে। এবং সুনেত্রা এবং স্বাতীর পরিচিতিটা আমি কালকেই দেবো, আজকে দিয়ে তো আর লাভ নেই, কালকেই আমি দেব। সুতরাং কালকের মিটিং এর লিঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। কালকের মিটিংটা অন্য লিঙ্ক একটা, সেটা আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। এবং কালকে তাহলে 7টার সময় আমরা একদম কাটায় 7টার সময় শুরু করব। তো শর্মিষ্ঠা দি, তাহলে আজকের কি আমরা কি আজকে এখানে শেষ করব? শর্মিষ্ঠা দি কি আছেন? আপনার যে একটুখানি ছিল সিনেমার সাহায্যে পাঠ গ্রহণ, তাহলে সেটা আপনি ওই দিনই। হ্যাঁ, এখন দেখো 9:15 বেজে গেছে সব। একদমই তাই, একদমই তাই, আমরা টাইম ওভারশুট করে গেছি। হ্যাঁ, তাহলে মানে সবাই এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে এখানে রয়েছেন এত রাত পর্যন্ত, এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে তো একটা ওয়ার্কিং ডে, স্কুলের পরে রয়েছেন এখন। সুতরাং আমরা আপাতত শুভরাত্রি বলতেই পারি। কালকে আবার দেখা হচ্ছে আমাদের ঠিক 7টায়। ঠিক আছে, আশা করি সকলের ফর্মটা ভরেছেন। আর কালকের মিটিং লিংক তাহলে আপনাদেরকে আমরা এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কালকে 7টার সময় দেখা হবে সবার সঙ্গে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে মিটিং বন্ধ করছি তাহলে। হ্যাঁ।